হ্যালো ভালোবাসার মানুষগুলো, আমাদের চ্যানেলের গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। ইহানদের ড্রয়িং রুমের পরিবেশ এক জীবন্ত নরকে পরিণত হয়েছে। বাইরের আকাশ ঘন কালো মেঘে ঢাকা, আর ঘরের ভেতরে জমিয়ে আছে তার চেয়েও গাঢ় বিষাদ। ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে রাত এখন 4টে, কিন্তু এই দীর্ঘ প্রহরে বাড়ির একটি মানুষের চোখেও এক মুহূর্তের জন্য ঘুমের পলক পড়েনি। সবাই ড্রয়িং রুমে পাথরের মতো নিথর হয়ে বসে আছে। রিফতি বেগম জায়নামাজ বিছিয়ে এক কোণে বসে আছে। তার চোখ দুটো কাঁদতে কাঁদতে ফুলে জবা ফুলের মতো লাল হয়ে গেছে। তিনি তসবিহ জপছে আর অঝরে চোখের জল ফেলছে। প্রতিটি মোনাজাতে তার একটাই আকুতি, ওগো দয়াময় আল্লাহ, আমার মাসুম বাচ্চাটাকে তুমি ওদের হাত থেকে রক্ষা করো। ওরা তো মানুষ নয়, ওরা জানোয়ার। আমার ইহান যদি ফিরে না আসে তবে আমি কার মুখ দেখে বাঁচবো? ঈশা তার মায়ের হাঁটুতে মুখ গুজে ডুকরে কাঁদছে। তার গলার স্বর বসে গেছে। কিছুক্ষণ পরপরই সে ভয়ে শিউরে উঠছে। তাজিমের সেই ভয়ঙ্কর চাহনি আর তার ভাইয়াকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার দৃশ্যটি বারবার তার চোখের সামনে ভেসে উঠছে। মা, ভাইয়ার কি খুব কষ্ট হয়েছে? ওরা কি ভাইয়াকে অনেক মেরেছে? আমার কেন জানি খুব ভয় লাগছে মা। ভাইয়া ছাড়া তো এই বাড়িটা অন্ধকার হয়ে যাবে। রাইসুল সাহেব জানালার গ্রিল ধরে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছে। তার সারা শরীরে অপমানের চিহ্ন। গালের সেই লাল দাগটা এখন নীলচে হয়ে গেছে, কিন্তু শরীরের শারীরিক যন্ত্রণার চেয়েও ছেলের নিখোঁজ হওয়ার যন্ত্রণা তাকে কুরে কুরে খাচ্ছে। তিনি নিজেকে অপরাধী মনে করছে। একজন বাবা হয়ে তিনি তার সন্তানকে বাঁচাতে পারেনি। এই অক্ষমতা তাকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছে। তার শুকনো ঠোঁট দুটো কেবল কাঁপছে। জামিল ভাই, আমি কি করে বাঁচবো? আমার তো সব শেষ হয়ে গেল। আমার ছেলেকে ওরা যদি মেরে না মানে কোনো ক্ষতি করে, তবে আমি নিজের হাতে ওই মরদকে শেষ করে দেব। আঙ্কেল, কিছু ভাববেন না তো। ইয়ানের কিছু হবে না, সে ফিরে আসবে দেখি। ওরা তো পশু, ওদের ভিতরে মায়া মোহাম্মত নেই। জামিলেরাও সেখানে বসে আছে। তিনিও সারা রাত যায়নি বাড়ি। জামিল রাইসুল সাহেবের কাঁধে হাত রেখে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তার নিজের গলার স্বরও কাঁপছে। তারা সবাই জানে এমপি মুরাদের ওই অন্ধকার ডেরা থেকে কেউ সুস্থ শরীরে ফিরে আসে না। ভোরের আকাশটা এখনো পুরোপুরি সাদা হয়নি। চারপাশ ঝাপসা ধোঁয়াশায় ঢাকা। মসজিদের মিনার থেকে ভেসে আসা ফজরের আজানের সুর যখন বাতাসে মিলিয়ে যাচ্ছে, তখনই রাইসুল সাহেব ড্রয়িং রুমের সোফায় এসে বসে। সারা রাত জেগে জায়নামাজে কপাল খুঁড়তে খুঁড়তে রিফতি বেগম নিস্তেজ হয়ে পড়েছে। আজান শেষ হতেই বাড়ির মূল গেট থেকে কিছুটা দূরে একটি ধূসর রঙের গাড়ি এসে থামে। গাড়ির পেছনের দরজা খুলে নামে ইহান। তার সাদা শার্টটা এখন লাল রঙের নকশায় ভরে আছে। ধুলোবালি আর রক্তের এক বীভৎস সংমিশ্রণ সারা কাপড়ে। ইহানের পেছনে গাড়ি থেকে নামে সিফাত আর নাফিস। সিফাত খুব সতর্কভাবে চারপাশে দেখে নিয়ে চাপা স্বরে বলে, ভাই, আমি কি সাথে আসব? অসুস্থতা নিয়ে যদি হাঁটতে না পারেন? ইহান একবার নিজের রক্তমাখা হাতের দিকে তাকিয়ে নির্লিপ্ত গলায় উত্তর দেয়, না, তোকে আসতে হবে না। নাফিস, তুই আয় আমার সাথে। এবার তুই ওই ডেরার লাশগুলো। ভাই, সেসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। লাশগুলো একদম জায়গা মতো ঠিকানা দিয়ে দিয়েছি। কেউ কোনো চিহ্ন খুঁজে পাবে না। কিন্তু আপনার শরীরের অবস্থা তো খুব খারাপ। আপনাকে বারবার বললাম ডক্টরের কাছে যেতে। ড্রেসিং করানো দরকার। ইহান একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের শার্টের হাত দিয়ে কপাল থেকে রক্ত মুছে ফেলে। তারপর গায়ে ব্লেজার পরে নিয়ে বলে, না, এখন এইভাবে বাড়িতে যেতে হবে। খুব স্বাভাবিক দেখাতে হবে। ডাক্তারখানায় গেলে দেরি হবে।
আর ওদিকে বাড়ির সবাই অনেক প্রশ্ন করবে। ছদ্মবেশে এই শহরে অন্ধকার জগতের গ্যাং লিডার হয়ে থাকাটা সহজ নয় রে সিপাত। বেশি কিছু করলে গোপন পরিচয়টা ফাঁস হয়ে যেতে পারে। চল নাফিস, তোকে যা শিখিয়েছি তাই বলবি কিন্তু। আচ্ছা ইহান, সিফা তুই এখন যা, রাজভাইয়ের সাথে থাকবে, ওখানে আরও লোক দরকার হতে পারে। সিফাত মাথা নেড়ে দ্রুত গাড়ি নিয়ে অন্ধকারের মধ্যে মিলিয়ে যায়। ইহান পায়ের সেই ক্ষত নিয়ে ঘোরাতে ঘোরাতে হাঁটতে শুরু করে। নাফিস তাকে ধরে। নাফিস বলে, তুই শালা কোনোদিন ভালো হলি না। কি দরকার ছিল ওই গ্যাং বানানো? লুকিয়ে লুকিয়ে এভাবে শহর শাসন করা, আর ওদিকে সবার সামনে একটা শান্ত ছেলে সেজে থাকা। তোর কি একবারও ভয় করে না? পড়াশোনা করিস, আবার রাতে এভাবে জমদূত হয়ে যাস। চুপ থাকতো নাফিস, জানিসই তো কেন আমি গ্যাং এ আছি। পরিস্থিতি আমাকে শান্ত থাকতে দেয়নি। এখন কথা কম বল। সিঁড়ি বেয়ে ওপরে উঠে ইহান কলিং বেলে হাতে রাখে। বেল বাজার সাথে সাথেই ঈশা এক দৌড়ে এসে দরজা খুলে দেয়। দরজা খুলতেই তার সামনে রক্তমাখা কাপড় গায়ে ইহান আর নাফিসকে দাঁড়িয়ে থাকতে দেখে। ঈশা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। পরক্ষণে সে হাউমাউ করে কেঁদে ওঠে আর ইহানকে জড়িয়ে ধরে চিৎকার করতে থাকে। ভাইয়া, ভাইয়া ফিরে আসছে, সবাই দেখো, ভাইয়া এসেছে। মা, বাবা, ইদি আব্বু, দেখো ভাইয়া আসছে। ঈশার চিৎকারে ড্রয়িং রুমে থাকা সবাই পাগলের মতো দরজার কাছে ছুটে আসে। রিফতি বেগম জায়নামাজ ছেড়ে দৌড়ে এসে ইহানকে বুকে জড়িয়ে ধরে। তার কান্নায় পুরো ঘর থমকে যায়। রাইসুল আর জামিলও চোখের জল ধরে রাখতে পারে না। ইহান কোনো মতে নিজেকে শান্ত রেখে ঈশাকে একটু সরিয়ে দিয়ে ভেতরে ঢুকে। তার শরীর এখন ভেঙে পড়ছে। সবাই ইহানকে ঘিরে ধরে বসে পড়ে। রিফতি বেগম ইহানের ক্ষতবিক্ষত মুখে হাত বুলিয়ে বিলাপ করতে থাকে। বাবা, তোকে ওরা এভাবে মারছে? আমার কলিজাটা যে ফেটে যাচ্ছিল সারা রাত। আল্লাহ তোকে আমার বুকে ফিরিয়ে দিছি। আমি আর কিচ্ছু চাই না। রাইসুল ইহানের হাত দুটো চেপে ধরে বলল, তোকে ওরা কিভাবে ছাড়লো ইয়ান? তাজিম কি তোকে অনেক মেরেছে? আমরা তো ভেবেছিলাম তোকে তো আর ফিরে পাবো না। ইহান নাফিসের দিকে একবার ইশারা করে। আঙ্কেল, ওরা ওকে অনেক মারছে, মেরেই ফেলতো। আমার এক কাজিন বড় ভাই আছে, ও সেনাবাহিনীতে আছে। তার মাধ্যমে তাজিমের খোঁজ করি। তারপর সেই ভাইকে নিয়ে আমরা সেই এলাকা হতে এলাকায় রেড দিই। ইহান তখন সবার আড়ালে পালিয়ে চলে আসে আমাদের কাছে। এরপর ওকে নিয়ে কেবলি ফিরে আসলাম। রাস্তায় একটা সিএনজি পেয়ে বাড়ির কাছে চলে আসছি। তবে হ্যাঁ, মুরাদ যদি আসে আপনারা বলবেন কিছুই জানেন না। আপনাদের ছেলে কিভাবে ফিরে এসেছে আমি যা বললাম তাই বলবেন। কারণ আমরা যখন আসছিলাম তখন একদম কালো পোশাক পরা কয়েকটা ছেলে তাজিমদের সাথে ঝামেলা করছিল। এরপর দেখলাম ওরা হাতাহাতি করে। সবার যখন কান্না আর আবেগের জোয়ার চলছে, ঠিক তখন ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকা ঈদি এগিয়ে আসে। ঈদের চোখেও পানি ছিল, কিন্তু তার ভেতরে এখন একটা বড় ধরনের স্বস্তি আর ইহানের জন্য প্রচণ্ড মায়া কাজ করছে। সে ইহানের রক্তাক্ত চেহারার দিকে তাকিয়ে কঠোর গলায় সবাইকে বলে, এখন ওকে দয়া করে ছাড়ো সবাই। তোমরা কি দেখছো না ওর শরীর থেকে এখন কত রক্ত চড়ছে? ওকে যে কত নির্দয়ভাবে মেরেছে তা ওর চেহারা দেখলেই বোঝা যাচ্ছে। আগে ওর জন্য ডাক্তার ডাকো, ওকে একটু শান্তিতে শ্বাস নিতে দাও। ঈদের কথায় রিফতি বেগম যেন হুঁশ ফিরে পায়। তিনি তাড়াহুড়ো করে উঠে দাঁড়ায়। হ্যাঁ, ঠিকই বলছি দিমা। ইহান, তুই এই সোফাটাই শো। আমি গরম পানি আর ডেটল নিয়ে আসছি। ঈশা, যা তো তাড়াতাড়ি নাফিজের ফোন থেকে ফ্যামিলি ডক্টরকে কল কর। ইহান ঈদের দিকে একবার করুণ দৃষ্টিতে তাকায়। ঈদিও তার দিকে তাকিয়ে থাকে। ঈদের সেই চাহনি বলছে সে ইহানের এই গল্পটা পুরোপুরি বিশ্বাস করেনি। ঈদি এসে ইহানের পাশে বসে। সে নিজ হাতে ইহানের কপাল থেকে জমাট বাঁধা রক্ত পরিষ্কার করতে শুরু করে। ইহানের মনে হয় সারা রাজ্যের রক্তলীলা চালিয়ে এসেছে। ঈদের এই হাতের ছোঁয়ায় সেই পৈশাচিক ক্লান্তিটা ধুয়ে মুছে যাচ্ছে। ঈশা ভাইয়ের জন্য পানি নিয়ে আসে। নাফিস ড্রয়িং রুমে ভাঙা আসবাবপত্র দেখে আফসোস করে। রিফতি বেগম বারংবার
ইহানের মাথায় হাত বুলিয়ে আল্লাহকে ধন্যবাদ দিচ্ছে। ইহান চোখ বুজে শুয়ে থাকে, কিন্তু তার মনের ভেতরে এখন একটাই চিন্তা, তাজিম আর তার দলবল তো শেষ, কিন্তু এমপি মুরাদের শেষ চালটা কি হবে? ঈদে যখন ইহানের চুলে বিলি কেটে দিচ্ছে, তখন ইহান আলতো করে চোখ মেলে তাকায়। ভোরের আলো ফুটছে অনেকটা সময়। মুরাদ সাহেব তার ব্যক্তিগত 4 জন বডিগার্ড নিয়ে আস্তানাটির সামনে এসে দাঁড়ালো। তিনি বেশ অবাক হয় এটা দেখে যে ঘরের বিশাল দরজাটা আধখোলা অবস্থায় ঝুলে আছে। মুরাদ সাহেব ধীর পায়ে ভেতরে প্রবেশ করে। ভেতরে পা রাখতেই এক তীব্র ভ্যাপসা রক্তের গন্ধে তার নাড়ি ভুঁড়ি উল্টে আসার উপক্রম হয়। তিনি ভেতরে ঢুকে যা দেখে তাতে তার মতো পাষাণ হৃদয়ের মানুষেরও মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে যায়। ঘরের মেঝের প্রতিটি ইঞ্চিতে তাজা লাল রক্ত জমাট বেঁধে আছে। দেয়ালে রক্তের ছোপ ছোপ দাগ, যেন কেউ রক্ত দিয়ে কোনো বীভৎস আলপনা এঁকেছে। টেবিল চেয়ারের সব উল্টে পড়ে আছে, কিন্তু আশ্চর্য বিষয় হলো সেখানে কোনো লাশ নেই। ঘরের মেঝেতে ধুলোর উপর রক্তের টেনে নিয়ে যাওয়া লম্বা দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। মুরাদ সাহেব শান্তভাবে চারপাশটা পর্যবেক্ষণ করে। তামিজ শুভক, তোরা কোথায়? কোনো উত্তর আসে না, কেবল এক ভয়াবহ নিস্তব্ধতা তাকে গ্রাস করতে থাকে। মুরাদ সাহেব পকেট থেকে মোবাইল বের করে তাজিমকে কল দেয়। ঠিক সেই মুহূর্তে ঘরের কোণে পড়ে থাকা পুরনো একটি কার্টুনের আড়াল থেকে তাজিমের ফোনের রিংটোন বেজে ওঠে। মুরাদ সাহেব এগিয়ে ফোনটি তুলে নেয়। ফোনটা রক্তে মাখামাখি হয়ে আছে। মুরাদ সাহেবের কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হয়। তিনি বুঝতে পারে তাজিম আর তার লোকেরা কারো হাতে শেষ হয়ে গেছে। তাজিমের ফোন এখানে পড়ে থাকার মানে হলো তাকে পালানোর সুযোগ দেওয়া হয়নি। মেজের রক্তের পরিমাণ আর দেয়ালে থাকা রক্তগুলো বলছে এখানে কোনো সাধারণ ধস্তাধস্তি হয়নি, এবং একতরফা এক পৈশাচিক নিধনযজ্ঞ চলেছে। এক রাতে 10টা ছেলেকে গায়েব করে দিল, লাশগুলো পর্যন্ত সরিয়ে ফেললো। এত দ্রুত কাজটা তামিজদের মতো আনাটিদের নয়। মুরাদ সাহেব ঘরের মাঝখানে দাঁড়িয়ে ভাবতে থাকে, গতকাল যাকে তুচ্ছ ভেবে তুলে আনা হয়েছিল সেই ইহান কি এর পেছনে, নাকি শহরের অন্য কোনো গোপন গ্যাং তার উপর হানা দিয়েছে? মুরাদ সাহেব শান্তভাবে ঘর থেকে বেরিয়ে আসে। তার দু চোখে এখন ধ্বংসের নেশা। তিনি বিড়বিড় করে বলে, তামিজদের মেরে সরিয়ে ফেলা হয়েছে ঠিকই, কিন্তু যে এই কাজ করেছে সে জানে না সে কার লেজে পা দিয়েছে। এই রক্তলীলা শোধ আমি প্রতিটি ফোঁটায় ফোঁটায় নেব। ভোরের হালকা আলো জানালার পর্দা ভেদ করে ইহানের চোখে মুখে এসে পড়ছে। সকালেই ইহানের ঘুম ভেঙে গেছে। শরীরটা বেশ দুর্বল, ব্যথাও আছে অনেক জায়গাতে। তবে চোখ মেলেই সে এক মুহূর্তের জন্য পাথরের মতো জমে গেল। তার ঠিক পাশেই গুটিসুটি মেরে শুয়ে আছে ইধি। ইহান নিজের চোখকে বিশ্বাসই করতে পারছে না। 1.5 দিন আগে রাতের সেই বীভৎস রক্তলীলার স্মৃতি আর এখনকার এই শান্ত দৃশ্যের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ইহান খুব সন্তর্পণে নড়াচড়া করতে গিয়ে দেখে তার আর ইধির মাঝখানে একটি কুলবালিশ রাখা আছে। ইহান মনে মনে এক দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলে, যাক বাবা, মান সম্মান নিয়ে বাঁচলাম। ঘুমের ঘরে কিছু তো হয়নি, কিন্তু ইদি আপু এখানে কেন? সে কি তবে সারা রাত আমার পাশেই ছিল, আমাকে পাহারা দিচ্ছিল? আমি বা কখন এত ঘুম দিলাম? তবে কি আমি 1.5 দিন হয়েছে ঘুমে? ইহান বিছানা থেকে খুব সাবধানে নেমে ফ্রেশ হয়ে নেয়। আয়নায় নিজের চেহারা ক্ষতগুলো দেখে তার ঠোঁটের কোণে এক পৈশাচিক হাসি ফুটে ওঠে। ঠিকমতো ফ্রেশ হয়ে রুমে ফিরে এসে সে আবার ইদির বিছানার পাশে দাঁড়ায়। ঘুমন্ত অবস্থায় ইদিকে একদম অন্যরকম লাগছে। জাগনা অবস্থায় যে মেয়েটা সারাটা সময় তার উপর শাসন গুন্ডামি করে বেড়ায়, ঘুমের ঘোরে তাকেই খুব নিষ্পাপ আর কোমল দেখাচ্ছে। ঘুমের মাঝে ইদি বারবার তার ঠোঁট দুটো নাড়াচ্ছে, যেভাবে কোনো বাচ্চা চকলেট খাবার সময় ঠোঁট নাড়ায়
ঠিক সেইভাবেই ইহান নিজের অজান্তেই হেসে ফেলে। এই মায়াবী চেহারার নিচে যে কতটা তেজ লুকিয়ে আছে তা সে ছাড়া আর কেই বা জানে। ঠিক এমন সময় ইহানের ফোনটি সজোরে ভাইব্রেট করে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে রাজের কল। ইহান দ্রুত জানালার কাছে গিয়ে ফোনটি রিসিভ করে। ওপাশ থেকে রাজ বলে, ইহান, এখন কি সব ঠিক আছে? বড় কোনো সমস্যা হয়নি তো আর? হ্যাঁ ভাই, সব একদম ঠিক আছে। আপাতত শান্ত আছে বাড়ির সবাই। ওহ, শোন ইহান, পরিস্থিতি ভালো নয়। এমপির ছেলে শাকিল আর এমপি এখন তোকে হন্য হয়ে খুঁজছে। তাজিমদের নিখোঁজ হওয়ার খবর ছড়াতে দেরি হবে না। তবে তোর কথা মতো লাশগুলো রাস্তার পাশে রাখা হয়েছে, সেটা প্রচার হবে দ্রুত। শাকিল আর এমপি অনেক ভয়ঙ্কর। আমি জানি না এখন কি করা উচিত। আমিও তো চাই ওরা আমাকে খুঁজুক রাজ ভাই। হিসেবটা যে এখনো বাকি। ওর সাথে একটা বড় পাওনা মেটানো আছে। পাওনা না মিটিয়ে তো আর শান্তি পাওয়া যায় না। কিসের পাওনা রে ইহান? কার সাথে কিসের লেনদেন তোমার? পেছন থেকে ঈদের কণ্ঠস্বর শুনে ইহান চমকে ওঠে। সে বিদ্যুৎ গতিতে ঘুরে তাকিয়ে দেখে ঈদি বিছানার উঠে বসে আছে এবং তার দিকে সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে আছে। ইহান অপ্রস্তুত হয়ে ফোনটা পকেটে ঢুকিয়ে নেয় এবং আমতা আমতা করে বলে, না মানে আপু, ওই আমার এক বন্ধু কিছু টাকা পাবে, মানে ধার নিয়েছিলাম। এই পাওনা মেটানোর কথাই বলছিলাম আর কি। ঈদি বিছানা থেকে নেমে ইহানের একদম সামনে এসে দাঁড়ায়। তার চোখ দুটো যেন ইহানের মনের ভেতরটা পড়ার চেষ্টা করছে। তোমাকে আবার টাকাও ধার দেয় মানুষ? যাই হোক কেন, আমার মনের ভেতর একটা খচখচনি কিছুতেই কমছে না। তাজিমরা তোমাকে এভাবে ছেড়ে দিল? তাজিম তো আর যাই হোক দয়া দেখানোর মানুষ না। ইহান এক মুহূর্তের জন্য ইতস্তত করে, তারপর খুব ভোলা ভালা এক চিলতে হাসি দিয়ে বলে, আসলে আপু, কাল রাতে যখন ওরা আমাকে মারছিল তখন আমি ওদেরকে আল্লাহর ভয়ের কথা শুনেছিলাম। আমি বারবার বলছিলাম যে সব কিছু শেষ একদিন মৃত্যুতেই। কবরে গিয়ে সবারই সব কাজের হিসেব দিতে হবে। ওরা হয়তো আমার কথা শুনে হঠাৎ ঘাবড়ে গিয়েছিল এবং বুঝতে পেরেছিল আমি কি বলতে চেয়েছিলাম, তাই হয়তো আমাকে ছেড়ে দিয়েছে। ভালো, খুব ভালো। তোমার মুখ দেখে এখন ধর্ম কথা বেরোয়। যাই হোক, আমি আসছি কখন রুমে তা জানো? ডাক্তার যখন তোমাকে চেক আপ করলো তুমি আমার পাশেই শুয়ে ঘুমিয়ে পড়ো। মানে তোমার জ্ঞান হারানোর পর থেকেই আমি এখানে ছিলাম। এখন থাকো, আমি বাড়ি যাই। তোমার ওই ন্যাকামি করার রীতিটা নিশ্চয়ই আবার সেবা করতে আসবে। আর একটা কথা শোনো ইয়ান, আমার বয়ফ্রেন্ড আছে কিন্তু, আর আমার খুব তাড়াতাড়ি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। কথাটা বলেই ঈদি এক মুহূর্তের জন্য না থেমে হনহন করে ঘর থেকে বেরিয়ে যায়। ঈদির শেষ কথাগুলো ইহানের বুকে যেন কয়েক হাজার ভোল্টের ইলেকট্রিক শকের মতো লাগে। তার মনের কোণে যে একটুখানি আশার প্রদীপ জ্বলছিল তা মুহূর্তেই থপ করে নিভে যায়। পুরো ঘরটা যেন হঠাৎ করেই নিস্তব্ধ আর শূন্য হয়ে পড়ে। ইহান জানালার গ্রিলটা শক্ত করে ধরে বাইরের দিকে তাকায়। তার মনে হয় ওই রাতে তাজিমের বেডডারায় ওদের হাতে মরে যাওয়াই হয়তো ভালো ছিল। এই মানসিক যন্ত্রণার চেয়ে মৃত্যু অনেক সহজ। ইদি তাকে ভালোবাসে না, অন্য কাউকে বিয়ে করবে, এই চিন্তাটা ইহানকে ভেতর থেকে কুরে কুরে খেতে থাকে। সে বিড়বিড় করে বলে, শাকিলের পাওনা তো মেটাবই ইদি আপু, কিন্তু আমার এই পুরা মনের পাওনা কে মেটাবে? ইহানের দু চোখে তখন অপলক বিষাদ আর এক বুক হাহাকার। বিকালে ইহানদের বাসায় ছোট পার্টির আয়োজন করা হয়েছে, কারণ আজকে দুপুর থেকে টিভিতে একটাই নিউজ চলছে, সেটা হলো তাজিমের মৃত্যু। সেই খুশিতে পার্টি বলা যায়। দুপুর থেকে ড্রয়িং রুমে টিভি চলছে এবং সেখানে ব্রেকিং নিউজ হিসেবে দেখাচ্ছে শহরের কুখ্যাত সন্ত্রাসী ও এমপি মুরাদের ডানহাত তাজিম সহ তার 10 সহযোগীর ক্ষতবিক্ষত লাশ রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। লাশগুলোর অবস্থা এতটাই বিভৎস যে টেলিভিশনের পর্দায় সেগুলো ঝাপসা করে দেখাচ্ছে। এই খবর শোনার পর রাইজুল সাহেব আর জামিল সাহেবের মুখে যেন প্রাণ ফিরে আসে। তাদের চোখে মুখে এখন স্বস্তির ছাপ। চাঁদা যাওয়ার যমদূতরা পৃথিবী থেকে বিদায় নিয়েছে আর তাদের সন্তানও সুস্থ শরীরে বাড়ি ফিরেছে। এর চেয়ে বড় খুশি আর কি হতে পারে? এই আনন্দ
উদযাপন করার জন্য একটি ঘরোয়া পার্টির আয়োজন করা হয়েছে, কিন্তু ইহানের মনের অবস্থা এই খুশির সাথে একদমই মিলছে না। সে ড্রয়িং রুমের সোফায় একা মনমরা হয়ে বসে আছে। তার ভেতরটা কান্নায় ভেঙে আসছে, কারণ এই পার্টিতে ইদি তার বয়ফ্রেন্ড রিয়াদকে সাথে নিয়ে এসেছে। নাফিস আর রিদিও আছে। রিদি ইহানের মায়ের সাথে আছে। রিয়াদ আর ইদি সোফায় একদম গা ঘেঁষে বসেছে। রিয়াদ খুব ভাব নিয়ে ইদির সাথে কথা বলছে, আর ইদিও যেন ইচ্ছাকৃতভাবে ইহানকে দেখানোর জন্য রিয়াদের সাথে হাসাহাসি করছে। ইহান দূর থেকে লক্ষ্য করছে রিয়াদ খুব যত্ন করে প্লেট থেকে খাবার তুলে ইদির দিকে বাড়িয়ে ধরছে। রিয়াদের এই অতিরিক্ত কেয়ার দেখে ইহানের ইচ্ছে করছে লোকটার হাতের আঙুলগুলো কামড়ে ভেঙে দিতে। ওদিকে নাফিস আর ঈশা মিলে সবার খাবার পরিবেশন করছে। নাফিস ট্রে হাতে নিয়ে ঈশার পেছনে পেছনে ঘুরছে, আর ঈশা মাঝে মধ্যেই নাফিসের দিকে তাকিয়ে দুষ্টুমি করে হাসছে। ইহান স্পষ্ট বুঝতে পারছে এই দুটোর মধ্যেও তলে তলে ডাল কিছু একটা পেকেছে, কিন্তু তার নিজের জীবন এখন কয়লার মতো পড়ছে বলে সেদিকে নজর দেওয়ার শক্তি নেই। ইহানের সমস্ত মনোযোগ কেবল ইদি আর রিয়াদের দিকে। রিয়াদ এবার একটি কাবাব হাতে নিয়ে ইদির মুখের সামনে ধরল। ইদিও খুব আগ্রহ নিয়ে মুখ হা করে আছে খাওয়ার জন্য। এই দৃশ্য দেখা মাত্রই ইহানের জেলাসি চরমে উঠে যায়। সে হিতাহিত জ্ঞান হারিয়ে সোফা থেকে বিদ্যুৎ গতিতে উঠে দাঁড়ায়। রিয়াদ খাবারটা ইদির মুখে দেওয়ার আগেই ইহান মাঝখান দিয়ে ঢুকে পড়ে। নিজের হাতের এক টুকরো বিস্কুট বা খাবার ইদির মুখে গুজে দিল। ইদি আর রিয়াদ দুজনেই আকাশ থেকে পড়ে ইহানের দিকে তাকালো। কি হলো ইহান, তুমি হঠাৎ মাঝখান দিয়ে এমন করলে কেন? দেখছো না রিয়াদ আমাকে খাইয়ে দিচ্ছে? ইহান মুহূর্তের মধ্যে নিজের মুখটা কাচুমাচু করে ফেলে, যেন সে এখনই শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। সে কপালে হাত দিয়ে একটু টলতে টলতে বলে, আপু, আমার শরীরটা না হঠাৎ খুব খারাপ লাগছে। বুকের ভিতর কেমন যেন করছে। আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। ওই শয়তানগুলো আমার পিঠে যে ক্ষত মারছে তা আমি জানি। মরে গেলে তো তুমি খুব খুশি হবে, তাই না? একদম ঢং করবে না ইহান। মার খেয়েছো, আজ 23 দিন হতে চললো, আর মরার শখ জেগেছে এখন? যাও তো, দূরে গিয়ে মরো, আমাদের ডিস্টার্ব করো না। সত্যি আপু, আমার খুব কষ্ট হচ্ছে। দুনিয়াটা ঘুরছে। এই যে আমি বোধহয় অজ্ঞান হয়ে পড়ে যাব। ইহান ইদির দিকে হেলে পড়ের ভান করে। ইদি এবার একটু ঘাবড়ে যায়। সে রিয়াদের হাত সরিয়ে উঠে দাঁড়ায়। সত্যি? কই দেখি কি হয়েছে তোমার? মুখটা এমন ফ্যাকাশে হয়ে যাচ্ছে কেন? ইদি ইহানকে ধরতে এগিয়ে আসতেই ইহান সেই সুযোগের সম্পূর্ণ সদ্ব্যবহার করে। সে আলতো করে ইদির কাঁধের উপর নিজের মাথা এলিয়ে দেয় এবং চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। ইদি বুঝতে পারে ইহান আসলে ন্যাকামি করছে, কিন্তু বড় বড় মুরব্বীদের সামনে কোনো সিক্রেট না করে সে ইহানকে ধরে তার রুমে নিয়ে আসে। বিছানায় শুয়ে দিয়ে ইদি কোমরে হাত দিয়ে দাঁড়ায়। এই ছেলেটা শারীরিকভাবে এতই দুর্বল যে একটুতেই সেন্স হারিয়ে ফেলে। সে নাকি আবার নাফিজের সাথে পাড়ায় পাড়ায় মারপিট করতে যায়। হাসলে তুমি ইহান? শুয়ে শুয়ে ইহান চোখ বড় বড় করে তাকায়। শারীরিক দুর্বলতা শব্দটা শুনে তার পুরুষত্বে যেন আঘাত লাগে। আমি শারীরিকভাবে দুর্বল? কি বলো এসব আপু? এখনো বিয়ে শাদী করলাম না, আর এখনোই আমাকে তুমি সার্টিফিকেট দিয়ে দিলে যে আমি দুর্বল। দাঁড়াও, কালকেই আমি বাজারে গিয়ে স্পেশাল হার্বাল মেডিসিন নিয়ে আসবো, তখন বুঝবে আমি কতটা সবল। ইদি নিজের কপালে হাত দেয়। তার চোখ মুখ লজ্জায় লাল হয়ে যায়। ছি ইয়ান, এসব কি অসভ্য কথা বউদের সামনে? আর তোমার না একটু আগে জ্ঞান হারানোর জোগাড় হয়েছিল, এখন এত কথা বলার শক্তি কোথা থেকে পাচ্ছ? চুপচাপ থাকো ছোট ভাই। আমার বয়ফ্রেন্ড রিয়াদ বাইরে একা বসে আছে, ও অপেক্ষা করছে আমার জন্য। কথাটা বলেই ইদি চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ায়। ইহান এক ঝটকায় ইদির হাতটা শক্ত করে ধরে ফেলে, তারপর বলে, যেও না আপু, তুমি চোখের আড়াল হলে আমি আবার সেই শারীরিক দুর্বলতা অনুভব করি। আমার কেমন যেন হার্টবিট বেড়ে যায়। আবার ফাজিল ছেলে একটা, হাত ছাড়ো বলছি। ইদি কোনো মতে হাত ছাড়িয়ে নিয়ে গটগট করে
ড্রয়িং রুমে চলে আসে। ইহানও তার পিছু পিছু বাইরে বেরিয়ে আসে, কিন্তু ড্রয়িং রুমে পা রাখতেই পুরো বাড়ির হাসি খুশি পরিবেশটা এক লহমায় স্তব্ধ হয়ে যায়। খুব জোরে তাদের বাড়ির দরজায় কেউ একজন ধাক্কা মারতে শুরু করেছে। মনে হচ্ছে দরজাটা এখনই ভেঙে চৌচির হয়ে যাবে। রাইসুল সাহেব দরজার দিকে এগিয়ে যান। তিনি সিটকুনি খুলে দরজাটা খুলতেই দেখতে পায় সামনে কালো শার্ট পরা অপরিচিত একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটার চোখে মুখে এক পৈশাচিক হাসি। তাকে রাইসুল সাহেব আগে কখনো দেখেনি। ছেলেটার ঠিক পেছনে আরও 3-4 জন ছেলে দাঁড়িয়ে আছে, যাদের প্রত্যেকের চাহনি অত্যন্ত অভদ্র আর আক্রমণাত্মক। কে তুমি বাবা? তোমরা কাকে খুঁজছো? ছেলেটা কোনো উত্তর দেওয়ার প্রয়োজন মনে করে না। সে রাইসুল সাহেবকে বুকে ধাক্কা দিয়ে ঠেলা দিয়ে সরিয়ে দেয় এবং গটগট করে বাড়ির ভেতরে ড্রয়িং রুমে প্রবেশ করে। ইহান দরজার দিকেই তাকিয়েছিল। ছেলেটাকে দেখা মাত্রই ইহানের রক্ত হিম হয়ে আসে। সে মনে মনে বলে, শাকিল, এমপি মুরাদের ছেলে শাকিল এখানে চলে আসবে তা আমি ভাবিনি। শাকিল সোজা ইহানের সামনে এসে দাঁড়ায়, তারপর হাসি দিয়ে বলে, কিরে ইনোসেন্ট বয়, বাড়িতে খুব ভালো মানুষের মুখোশ পরে থাকিস তাই না? কাজটা কিন্তু তুই একদম ঠিক করিসনি রে। কে ভাই আপনি? আপনাকে তো ঠিক চিনলাম না। ভুল করে অন্য কারো বাড়িতে চলে এসেছেন মনে হয়। আরে তুখোর নাটক বাজ তো তুই তুই আসলে কে আর কি করিস সেটা তোর বাড়ির মানুষ জানে না। ইহান এবার রাইসুল সাহেবের দিকে তাকিয়ে কাপা গলায় বলে, আরে ভাই চিনি তো না তোমাকে। কে তুমি? বাবা দেখো না কে এরা, আমি তো এদের চিনি না। ওই ছেলে, কে তুমি? এখানে কি করছো? এখনই আমার বাড়ি থেকে বের হও। আমি কে চিনবি রে বুড়ো, খুব তাড়াতাড়ি চিনবি। তোদের পুরো গোষ্ঠীকে চেনাবো আমি কে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে নাফিস তড়িঘড়ি করে এগিয়ে আসে। সে শাকিলের সামনে গিয়ে হঠাৎ একগাল হেসে বলে উঠে, ও আচ্ছা, আমার বন্ধু তো এ। কিরে শাকিল, কি খবর তোর? তুই হঠাৎ এখানে? কথাটা বলেই নাফিস শাকিলকে জড়িয়ে ধরার ছলে শাকিলের কানের কাছে মুখ এনে নাফিস খুব নিচু স্বরে ফিসফিস করে বলে, চুপচাপ এখান থেকে কেটে পড় শাকিল, না হলে তাজিমদের যে অবস্থা ইহান করেছে তোর অবস্থা তার চেয়েও ভয়াবহ হবে। এটা ওর বাড়ি, এখানে কোনো সিন ক্রিয়েট করিস না। শাকিল নাফিসকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং শব্দ করে হাসতে থাকে। এই তো ফর্মে চলে আসলি তোরা, তোদের আসল রূপ তো এটাই। তোদের সাথে তো আজকে আমি খেলতে আসছি। এখন বল, এখানে বলবি নাকি আমরা ডেরাতে গিয়ে খেলবি? ইহান বুঝতে পারে এভাবে আর নাটক চালিয়ে লাভ নেই। সে ধীর পায়ে শাকিলের খুব কাছে এসে এবং একদম শান্ত গলায় বলে, শাকিল অনেক হয়েছে, চুপচাপ এখান থেকে চলে যা। আমার ফ্যামিলির সামনে এখানে কিছুই হবে না, ঝামেলা বাড়াস না। নো, এত সহজে তো হবে না। আমি ঠিক করেছি সব কটাকে আজ এখান থেকে তুলে নিয়ে যাব। দেখি তোর পরিবারের সামনে তুই আমাকে আটকাতে পারিস কিনা। কথাটা শেষ করেই শাকিল চোখের পলকে নিজের কোমর থেকে একটি পিস্তল বের করে। পুরো বাড়িটা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। রিফতি বেগম আর ঈশা ভয়ে চিৎকার করে ওঠে। শাকিল কোনো দ্বিধা না করে সরাসরি রাইসুল সাহেবের কপালে পিস্তলের নল ঠেকায়। নাফিস রাগে এগিয়ে যেতে চাইলে ইহান শক্ত করে নাফিসের হাত টেনে ধরে থাকে, তাকে থামিয়ে দেয়। ইহানের চোখে এখন আগুনের লেলিহান শিখা, কিন্তু বাবার জীবনের কথা ভেবে সে নিজেকে সংবরণ করে। শোন ইহান, সবাইকে বলছি চুপচাপ আমার লোকেদের সাথে তোরা সবাই যাবি। যদি কেউ নড়াচড়া করিস বা চিৎকার করার চেষ্টা করিস তবে সোজা তোর বাবার কপালে গুলি করব। এখন শান্তিতে আমার সাথে চল। রাইসুল সাহেব ঘামছে। ঈশা আর রিফতি বেগম একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে। ইদিয়ার রিয়াদও পাথরের মতো দাঁড়িয়ে আছে এই দৃশ্য দেখে। শাকিলের লোকেরা রাইসুল সাহেবকে ধাক্কা দিয়ে দরজার দিকে নিয়ে যেতে থাকে। সবার আগে তার পরিবারও যাচ্ছে। ওরা গাড়িতে করে তুলে নিয়ে আসলো একটা পুরা বাড়িতে ইহানের পুরো পরিবারকে তুলে নিয়ে আসে শাকিল আর তার দলবল। ইহানের বাবা রাইসুল, মা রিফতি, ছোট বোন ঈশা, জামিল, নাফিস এবং ইধিকে শক্ত করে রশি দিয়ে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। সবার চোখে মুখে আতঙ্ক। কেবল ইহানের হাত পা খোলা রাখা আছে, তবে তাকে ঘিরে আছে 4-5 জন ছেলে।
শাকিলের লোকেরা রাইসেলের কপালে পিস্তল ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। ঈদের পেছনেও একজন অস্ত্র নিয়ে দাঁড়ানো। এমন সময় কালো একটি দামি গাড়ি এসে গুদাম ঘরের সামনে থামে। গাড়ি থেকে নেমে ভেতরে প্রবেশ করে এমপি মুরাদ। তার পরনে সাদা পাঞ্জাবি। মুরাদ ঘরে ঢোকা মাত্রই পরিবেশ আরও ভারী হয়ে ওঠে। ঈশা এবং রিফতি বেগম খুব ভয়ে ফুঁপিয়ে কাঁদে। মুরাদের ধীর পায়ে ইহানের সামনে এসে দাঁড়ায়। কোনো কথা না বলেই সে সজোরে ইহানের বুকে এক লাথি বসিয়ে দিল। ইহান ছিটকে গিয়ে মেঝেতে পড়ে যায়। কিরে হিয়ান, অনেক বড় অভিনেতা হয়ে গেছিস না? তামিজদের মেরে কোথায় ফেলেছিস সেটা আগে বল, না হলে তোর চোখের সামনে আজ তোর সাজানো সংসার শ্মশান হয়ে যাবে। ইহান কোনো মতে মেঝের উপর ভর দিয়ে ওঠে। তার মুখে অতি সাধারণ নিরীহ ভাব। চোখের পানি এনে সে খুব অসহায় গলায় বলতে শুরু করে, স্যার আপনারা এসব কি বলছেন? আমি তো কিছু জানি না। আপনাদের অনেক বড় কোনো ভুল হচ্ছে স্যার। আমি সামান্য একজন স্টুডেন্ট। আমি কেন তাজিম ভাইদের মারতে যাব? দয়া করে আমার পরিবারকে ছেড়ে দিন। মুরাদ সাহেব পৈশাচিক অট্টহাসি দিয়ে উঠে। তিনি ঈশার কপালে ঠেকিয়ে রাখা পিস্তলটার উপর হাত রাখে। নাটক বন্ধ কর ইয়ান। তামিজকে শেষ করার মতো সাহস আর দক্ষতা এর তল্লটে তোর মতো চোখরা ছাড়া আর কারণে মুখ খোল, না হলে তোর এই আদরের বোনের মাথাটা এখনই উড়িয়ে দেব। তোর সাথে তামিজের শেষ দেখা হয়েছিল। আমি জানি কাজটা তোরই। সত্যি বলছি স্যার, আমি কিছু জানি না। কি বলছেন বুঝতে পারছি না। আপনারা হয়তো ভুল মানুষকে তুলে নিয়ে আসছেন। আমাকে মারুন যত ইচ্ছা, কিন্তু আমার পরিবারের উপরে কোনো জুলুম করছেন। শাকিল এবার এগিয়ে এসে ইহানের চুলের মুঠি ধরে ওকে টেনে হিঁচড়ে আনে। সে ইহানের গালে কষে একটা চড় মারে। ওই শালা আমাদের চোখে ধুলো দিয়ে এত সহজে না, আমি তোকে চিনি। ইহান কেবল মাথা নিচু করে কাঁদতে থাকে। সে বুঝতে পারছে শাকিলরা তাকে উস্কানি দিচ্ছে যাতে সে নিজের আসল পরিচয় প্রকাশ করে দেয়। রাইসুল সাহেব চিৎকার করে বলতে থাকে, আমার ছেলেকে মারবেন না এমপি সাহেব, ও কিছুই করেনি। ও তো খুবই সাধারণ একটা ছেলে, বোকা শোকা একদম। মুরাদ সাহেব রাইসুল সাহেবের দিকে তাকিয়ে আয়েশ করে হাসি দিল। তারপর তার লোকদের ইশারা করে সাথে সাথে তারা লাঠি আর রাইফেলের বাট দিয়ে ইহানকে নির্দয়ভাবে পেটাতে শুরু করে। ইহান গুটিসুটি মেরে মেঝেতে পড়ে মার খাচ্ছে। প্রতিটি আঘাতে ঈশা আর রিফতি বেগম আর্তনাদ করে উঠছে। নাফিস চুপ করে আছে, ইদিও চুপ। মার ওকে, ততক্ষণ মার যতক্ষণ না ওই সত্যিটা স্বীকার করে। তামিজ আমার ডান হাত ছিল। ওর প্রতিটি ফোঁটায় রক্তের দাম আমি এই পরিবারের জীবন দিয়েও উসুল করব। ইহান মেঝেতে রক্তবমি করছে। তার সারা শরীর এখন লাল হয়ে আছে, তবুও সে বারবার একই কথা বলে যাচ্ছে। বিশ্বাস করেন স্যার, আমি কিছু জানি না। আমি খুবই সাধারণ একটা ছেলে। ছেড়ে দিন স্যার, আমরা একলা বসে কথা বলি। মা বাবাকে যেতে দিন স্যার। তোর নাটক বন্ধ কর ইয়াস। মনে নেই তুই আমাকে কি বলেছিলি প্রথম দিন? মুরাদ সাহেব শাকিলের বন্ধু নিলয়ের কানে কানে কিছু একটা বলে। নিলয় এবার রাইসুলের কাছে এগিয়ে ওর চুলে হাত দেয়। ঠিক আছে, তুই যদি মুখ না খুলিস তবে তোর বাবাকে দিয়েই আজ উৎসব শুরু হবে। এই সুন্দর মুখটা থেকে তোর নাম শুনতেই পারবি না, আর তখন নিশ্চয়ই তোর স্মৃতিশক্তি ফিরে আসবে। ইহান মেজের দিকে তাকিয়ে মনে মনে নিজের ক্রোধকে পাথর করে ফেলছে। সে জানে এই মুহূর্তে একটু ভুল করলেই সবার কপালে গুলি লেগে যাবে। না না, দয়া করে আমার বাবাকে ছেড়ে দাও। আমি সব। কথাটা বলা মাত্রই ইহানের নজর চলে যায় মেঝেতে পড়ে থাকা একটা ছুরির দিকে। ছুরিটা তুলেই জোরে ছুঁড়ে মারে লিখনের দিকে। লিখনের কপালে গিয়ে ছুরিটা বিঁধে যায়। সবাই ভয়ে আঁতকে ওঠে। কপাল বেয়ে ঠান্ডা লাল রক্ত নিচে গড়িয়ে রাইসুলের শার্টে এসে পড়ে। রাইসুল সহ ওর বাড়ির সবাই অবাক। ইহানের পাশে থাকা সাব্বির নামের ছেলেটা এগিয়ে আসতে যাবে। ইহান তখনই
ওর প্যান্টের পকেট থেকে টিপ কলম বের করে। সেটা শক্ত করে ধরে কলমের নিকটা সাব্বিরের চোখের ভেতরে ঢুকিয়ে জোরে ঘুরিয়ে টান দিয়ে বের করে নেয়। চোখ দিয়ে হরহর করে রক্ত বের হচ্ছে। ইহান সোজা হয়ে দাঁড়ালো। দুর্বল আর রক্তমাখা শরীরে ধীর গতিতে বলে, তোদেরকে বললাম পরিবারের সামনে কোনো কাহিনী করিস না, কিন্তু তোরা শুনলি না। এতক্ষণে ইহানের বাড়ির সবার কথা বলা বন্ধ হয়ে গেছে। তারা কেবল শ্বাস নিচ্ছে, কিন্তু সেটারও যেন শব্দ হচ্ছে না। সবাই ইহানের দিকে তাকিয়ে। ওরা ভাবতেই পারছে না ইহান ছেলেটা এত নির্দয়। মিশু নামের ছেলেটা রিফতির গলা টিপে ধরে বলে, আজ তোর পরিবার সবাইকে। কথাটা শেষ করতে পারে না মিশু। সে একটা লোহার রড তুলে নিয়ে দৌড়ে এসে মিশুর বুক সোজা ঢুকিয়ে দেয়। চিকন রডটা এপাশ থেকে ওপাশে বের হয়ে যায়। সে ধপ করে পেছনে পড়ে গেল। ইহান হাসতে থাকে, কিন্তু বাড়ির কেউ কথা বলার শক্তি খুঁজে পায় না। মুরাদ আর শাকিল যেন কোনো মুভির দৃশ্য দেখে জমে গেছে। মুরাদের যেন হুঁশ ফিরল হঠাৎ। সে চিৎকার করে বলে, শুয়োরের বাচ্চা, তোকে আজ মেরেই ফেলবো। ওই তোরা কোথায় আছিস? বের হ, সব কটাকে কুকুরের মতো গুলি করে মার, কেউ যেন বাঁচতে না পারে। কিন্তু তার ছেলেপুলেরা কেউ বের হয় না, কারণ সবগুলো আর বেঁচে নেই। ঠিক তখনই কতগুলো ছেলে ইয়েলো ক্রিমিনাল বান্ডিল পরে ভেতরে ঢুকে। তারপর গুদামঘরের ভেতরে ঐচ্ছিক উল্লাস চলছে। পেছন থেকে ইহানের মাথায় রড দিয়ে মারে শাকিল। তার লোকেরা আবার ইহানকে এসে তার রক্তাক্ত শরীরের উপর বৃষ্টির মতো লাথি আর কিলঘুষি পড়ছে। ঈশা আর রিফতি বেগম আতঙ্কে চোখ বন্ধ করে আছে। ঠিক সেই মুহূর্তে গুদামঘরের বিশাল দরজাটা ভেঙে পড়ে। ধুলোর আস্তরণ ছিঁড়ে হলুদ রঙের হুডি পরা একদল যুবক হাতে অস্ত্র নিয়ে ভেতরে প্রবেশ করে। তাদের দেখে এমপি মুরাদ আর শাকিল মুহূর্তের জন্য থমকে যায়। মুরাদের চোখের মনি স্থির হয়ে আসে। সে চিনতে পারে এরা সাধারণ কোনো গুন্ডা নয়। এরা এই শহরের সবচাইতে রহস্যময় এবং দুর্ধর্ষ ড্রাগ লেজেন্ড গ্যাংয়ের সদস্য। হলুদ হুডি পরা ছেলেদের দলটা এসেই ইহানের সামনে মাথা নিচু করে দাঁড়ায়। তাদের একজন শান্ত, অত্যন্ত অনুগত গলায় প্রশ্ন করে, বস, আমাদের এখন কি করা দরকার বলুন? পরিস্থিতি এখন আমরা সামলে নিতে পারবো। ইহানের নিরীহ আর বিধ্বস্ত চেহারাটা এক সেকেন্ডের মধ্যে বদলে যায়। সে মেঝে থেকে ধীর স্থিরভাবে উঠে দাঁড়ায়। তার চোখে এখন আদিম এক খুনের নেশা। সে নিজের ঠোঁটের কোণ থেকে রক্ত মুছে খুব নরম গলায় আদেশ দেয়, এই ঘরের ভিতরে থাকা ওদের সব কটাকে মেরে ফেলো। শুধু এমপি মুরাদকে জ্যান্ত রাখো, ওর শাস্তি এখনো বাকি। ইহানের হুকুম পাওয়া মাত্রই শুরু হয় এক বীভৎস তাণ্ডব। চোখের পলকে ট্রাক লেজেন্ডের সদস্যরা ট্রিগার চাপে। কান ফাটানোর শব্দে ঘরটি কেঁপে ওঠে। শাকিল আর তার সাঙ্গপাঙ্গরা পালানোর সুযোগটুকুও পায় না। নিজের চোখের সামনে একমাত্র ছেলেকে লুটিয়ে পড়তে দেখে এমপি মুরাদ পাগলের মতো চিৎকার করে ওঠে। সে শাকিলের নিথর দেহের ওপর আছাড় খেয়ে পড়ে কাঁদতে থাকে। সিফাত এগিয়ে এসে তার হাত থাকা পিস্তলের বাট দিয়ে মুরাদের মাথায় সজোরে এক বাড়ি মারে। মুরাদ জ্ঞান হারানো অবস্থায় থপ করে ফ্লোরে পড়ে যায়। ইহান হাত দিয়ে ইশারা করে সবার বাঁধন খুলে দেওয়ার জন্য। সিফাত দ্রুত গিয়ে ঈশা, ইধি আর ইহানের বাবা মায়ের হাতের বাঁধন খুলে দেয়। সবাই যেন পাথর হয়ে দাঁড়িয়ে আছে। যে ইহানকে তারা সারা জীবন শান্ত, হাবাগোবা আর ঘর কোনো হিসেবে দেখেছে, সেই ইহান কিভাবে একদল সশস্ত্র মাফিয়ার বস হতে পারে? কিভাবে ইহানে সাইকোদের মতো রক্তলীলা চালাতে পারে তা কল্পনা করার শক্তিও তারা হারিয়ে ফেলেছে। রাইসুল সাহেব কাঁপতে কাঁপতে ছেলের সামনে গিয়ে দাঁড়ায়। ইহান, কি এসব? কি তুই? ওরা তোকে বস বলে ডাকলো কেন? আমার ইহান তো এমন ছিল না। নাফিস পাশ থেকে এগিয়ে এসে ধীর গলায় উত্তর দেয়,
আঙ্কেল, যাকে আপনারা নিরীহ ইহান ভাবছেন, সে আসলে পুরো ডার্ক লেজেন্ড গ্যাংয়ের লিডার। এই শহরের অন্ধকার জগতের একচ্ছত্র অধিপতি সে। ইধি ইহানের হাত ধরে প্রচণ্ড ঝাঁকুনি দেয়। তার চোখ থেকে জল আর বিশ্বাসহীনতা। কিন্তু কেন ইহান, কেন নিজের উজ্জ্বল ভবিষ্যৎ আর জীবন নষ্ট করে তুমি একজন খুনি হলে? সমাজ তোমাকে এখন কি নামে ডাকবে তা জানো? ইহান কোনো কথা বলে না। তার পাথরের মতো কঠিন মুখটা কোনো আবেগ প্রকাশ করে না। সে সিফাতের দিকে হাত বাড়ায়। সিফাত সাথে সাথে তার কোমরে গোজা একটি ধারালো ছুরি বের করে ইহানের দিকে ছুঁড়ে দেয়। ইহান ক্যাচ করে মুরাদের দিকে এগিয়ে যায়। সে কোনো করুণা না দেখিয়ে মুরাদের বাহুতে সজোরে ছুরিটা ঢুকিয়ে দেয়। মুরাদ আর্তনাদ করে ওঠে। রাইজুল সাহেব আর রিফতি বেগম আতকে ওঠে। আমি গ্যাংস্টার হয়েছি কার জন্য সেটা জানো না বাবা? তোমরা কি সব ভুলে গেছো? তোমাদের কি মনে নেই আমার একটা বড় বোন ছিল ঈদের বয়সে? আমার একটা চঞ্চল আর হাসি খুশি আপু ছিল। নিশি আপুর সাথে এই এমপি মুরাদ কি করেছিল তা তোমরা কিভাবে ভুলে গেলে? ইহানের কথা শুনে রাইসুল আর রিফতি বেগম পা যেন মাটির সাথে আটকে যায়। ইহান বলতে থাকে, নিশি আপুর সেই বিভীষিকাময় শেষ রাতের পর আমরা যখন এলাকা ছেড়ে অনেক অনেক জায়গাতে ঘুরে বেরিয়ে এমপির ভয়ে, তখন আমি কেবল ক্লাস 5-এ পড়তাম। নিশা তখনও জন্মায়নি। নিশি আপু আর আমি একসাথে স্কুলে যেতাম, কত দুষ্টামি করতাম। সেই আপুকে যখন এই জানোয়ারটা নিজের ক্ষমতা আর ডাপ্পুদের তিলে তিলে শেষ করে দিল, তোমরা শুধু কাঁদতে পেরেছিলে। আমি সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম, আমি বিচার চাইব না আইনের কাছে, আমি প্রতিশোধ নেব। কথাগুলো বলতে বলতে ইহানের কণ্ঠস্বরে 1000 বছরের হাহাকার ফুটে ওঠে। রাইসুল আর রিফতি বেগম অঝরে কাঁদতে থাকে। রাইসুল সাহেব এবার নিজের ভেতরের দুর্বলতা ঝেড়ে ফেলে প্রতিহিংসায় জ্বলে ওঠে। তিনি টলতে টলতে মুরাদের সামনে গিয়ে তার পেটে সজোরে একটা লাথি মারে। জানোয়ার, আমার ফুটফুটে মেয়েটাকে তুই শেষ করে দিয়েছিলি। তোর পাপের গড়া আজ পূর্ণ হয়েছে। বন্ধু, আমাকে যেতে দে রে, আমি সব দিয়ে দেব। এই শহর ছেড়ে আমি অনেক দূরে চলে যাব। আমাকে মেরো না বন্ধু, শালা বন্ধুর নাম করে তুই আমার সর্বনাশের নীল নকশা করেছিলি। আমার মেয়েটা সবে ক্লাস 8-এ পড়তো রে, আর কি দোষ করছিলাম তোর কাছে? মেয়েটার কি দোষ ছিল বলতো? সে তো হাই স্কুলে পড়া একটা বাচ্চা ছিল, তোর লালাসার শিকার হয়েছিল। রাইসুল সাহেব ডুকরে কেঁদে ওঠে। পুরো গুদামঘর তখন কান্নার রোল। ঈশা আর ইধিও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে ইহানের সেই পুরনো ক্ষতের ইতিহাস শুনছে। ইহান ছুরির হাতলটা আরও জোরে চেপে ধরে মোরাদের গলার কাছে নিয়ে যায়। ইহান হাতের ছুরিটা মোরাদের গলার কাছে আরও শক্ত করে চেপে ধরে। তার চোখ দুটো এখন আর যেন মানুষের চোখ নেই, সেখানে কেবল জমাট বাঁধা এক প্রাচীন প্রতিহিংসা জ্বলছে। ইহানের গলার স্বর ভারী হয়ে আসে। সেই স্বরে ঝরে পড়ে বছরের পর বছর পুষে রাখা এক অনন্তহীন হাহাকার। মুরাদ, তোকে মারার আগে সেই বিকেলের কথা মনে করিয়ে দিতে চাই। সেদিন আমরা কেউ বাড়িতে ছিলাম না। নিশি আপু সামনে পরীক্ষা ছিল বলে সে ঘরে একা পড়ছিল, আর আমরা ঘুরতে বের হয়েছিলাম। তুই এসেছিলি বাবাকে ডাকতে। বাবাকে না পেয়ে তুই আমার বোনের ঘরে ঢুকিস। আমার কিশোরী বোনটাকে তুই একা পেয়ে পশুর মতো ছেড়ে খেয়েছিলি। ইহান দম নেওয়ার জন্য থামে। ঘরের ভেতরে সবাই স্তব্ধ হয়ে শুনছে এক মর্মান্তিক ইতিহাস। রিফতি বেগম মুখে চেপে টুকরে কেঁদে ওঠে। ইহান বলতে থাকে, আমরা যখন হাসি মুখে বাড়িতে ফিরলাম তখন বাড়িতে কেউ ছিল না। আপুর ঘরে গিয়ে দেখি ফ্যানের সাথে ধুনছে ওর নিতর দেহ। ওর শরীরে কোনো কাপড় ছিল না রে জানোয়ার। টেবিলে একটা চিরকুট রাখা ছিল। মুরাদ, জানিস সেখানে কি লেখা ছিল? সেখানে লেখা ছিল তোর সেই পৈশাচিক নির্যাতনের বর্ণনা। তুই কিভাবে একে একা পেয়ে কষ্ট দিয়েছিলি। তার প্রতিটি অক্ষর যেন ছিল রক্ত দিয়ে লেখা। ওর সারা শরীরে তোর কামড়ের দাগ ছিল। ওর ফুলের মতো গা দিয়ে রক্ত ঝরছিল। সেদিনই আমি তোকে মারার কসম কেটেছিলাম। তোকে ধ্বংস করার জন্য, তোকে তিলে তিলে শেষ করার জন্য আমি এই ডার্ক লেজেন্ড গ্যাং গড়ে তুলেছি। মুরাদ এখন মৃত্যুর একদম সন্নিকটে দাঁড়িয়ে। সে ভয়ে আর গ্লানিতে
এক বড় ঠুক গেলে আমতা আমতা করে জীবনের শেষ আকুতি জানায় সে। ইহান, বাবা আমাকে ছেড়ে দে। সেদিন তোর বোনের বুকে ওড়না ছিল না, বাইরে বৃষ্টি হচ্ছিল, আমি ডাকছিলাম, আমার মাথা কাজ করছে না। বাবা, আমি নেশার ঘরে ভুল করে ফেলেছি। তোর বোনের সাথে যা করেছি তার চরম অন্যায়। আমাকে মাফ করে দে বাবা। মুরাদের কথা শুনে ইহান পৈশাসিক এক হাসি হাসে। সেই হাসিতে কোনো আনন্দ নেই, আছে কেবল এক ভয়ঙ্কর শূন্যতা। নেশায় বার আগে পরে কেউ যদি আত্মহত্যা করে মরে, সে তো আর বেঁচে ফিরে না রে মুরাদ। মরাই হয়, আর পাপ পাপই হয়। তোর পাপের কোনো ক্ষমা নেই। তোর ভয়ে আমাদের পুরনো বাড়ি ছাড়তে হয়েছে, এলাকা ছাড়তে হয়েছে। আমাদের মুখ বন্ধ রাখার জন্য তুই বারবার গুন্ডা পাঠিয়েছিস। তোর জন্য কোনো দয়া নেই। কথাটা শেষ করার সাথে সাথেই ইহান হাতের ছুরিটা বিদ্যুৎ বেগে মুরাদের গলার এপাশ থেকে ওপাশে চালিয়ে দেয়। একে টালে গলার সমস্ত শিরা উপশিরা কেটে আলাদা হয়ে যায়। মুরাদের ধর থেকে মুন্ডুটা কেবল এক টুকরো চামড়ার সাথে উপর ঝুলে আছে। ফিনকি দিয়ে রক্ত ছুটে এসে ইহানের পুরো মুখ আর শরীর ভিজিয়ে দেয়। এই বিভৎস দৃশ্য দেখে ঈশা চিৎকার করে উঠলে ইদি দ্রুত ঈশার চোখ নিজের হাত দিয়ে ঢেকে দেয়। ইদি নিজেও ভয়ে আর বিভৎসতায় চোখ বন্ধ করে ফেলে, কিন্তু ইহান থামে না। সে উন্মাদের মতো ছুরিটা মুরাদের মাথার ভেতরে সজোরে ঢুকিয়ে দেয়, যেন শরীরের প্রতিটি রন্ধে জমে থাকা রাগ সে আজ এক নিমিষেই বের করে দেবে। কয়েক মিনিট ধরে পৈশাসিক তাণ্ডব চালিয়ে ইহান অবশেষে ক্ষান্ত হয়। সে হাঁপাতে হাঁপাতে মেঝেতে বসে পড়ে। তার সারা শরীর রক্তে থই থই করছে। সে ওপরের দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে বলতে থাকে, নিশি আপু, তোর খুনিকে তোর কাছেই পাঠিয়ে দিলাম। সেদিন অনেক ছোট ছিলাম, পরে তোকে বাঁচাতে পারিনি। মা বাবা আমাকে বলেছিল তোর সাথে থাকতে, কিন্তু আমি কথা শুনিনি। সেদিন যদি আমি বাড়িতে থাকতাম, তবে এই জানোয়ারটা তোর কাছে আসার সাহস পেত না। আমাদের ছেড়ে তুই এভাবে চলে যেতিস না রে আপু। তোর এই অপদার্থ ভাইটাকে তুই মাফ করে দিস। কথাটা শেষ করতে করতেই ইহানের শরীরটা এলিয়ে পড়ে। দীর্ঘদিনের জমে থাকা মানসিক চাপ আর শারীরিক যন্ত্রণায় সে নিস্তেজ হয়ে জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। পরিবারের সবাই তখন কান্নায় ভেঙে পড়ে দৌড়ে আসে। নাফিস আর সিফাত ইহানকে পাজাকোলাপ করে তুলে নেয়। দ্রুত তাকে গাড়িতে তুলে হাসপাতালের দিকে রওনা দেয় সবাই। পেছনের গুদামঘরে পড়ে থাকে এক সময়ের প্রতাপশালী এমপির বিভৎস লাশ, আর বাতাসে ভেসে বেড়ায় এক বিচার না পাওয়া কিশোরীর দীর্ঘশ্বাস, যার বিচার আজ তার ছোট ভাই নিজে হাতে সমাপ্ত করেছে। ইহান হঠাৎ চোখ মেলে তাকায়। পুরো 24 ঘন্টা অচেতন থাকার পরে অবশেষে তার জ্ঞান ফেরে। চোখ মেলে তাকাতেই সে আবছাভাবে দেখতে পায় তার বিছানার পাশে একজন বসে আছে। ঝাপসা ভাবটা কাটলেই ইহান অবাক হয়ে দেখে সেখানে রিদিতা বসে আছে। রিদিতা ইহানকে নাড়াচাড়া করতে দেখে অস্থির হয়ে ওঠে। ইহান আশা করেছিল সেখানে ইদি থাকবে। ইহান, তোমার জ্ঞান ফিরেছে? ওগো সবাই শোনো, ইহানের জ্ঞান ফিরেছে। ইহান, তুমি ঠিক আছো তো? জানো, তোমার জন্য আমি পুরো একটা দিন এক নাগারে এই হসপিটালের চেয়ারে বসে আছি। তোমার জন্য আমি কত টেনশনে ছিলাম। তুমি কি একবারও আমাদের কথা ভাববে না? কেন এমন কাজ করতে গেলে? ইহান রিদিতার অতিভক্তি আর কথা শুনে কিছুটা ঘাবড়ে যায়। সে কিছু বলতে যায়, কিন্তু তার গলা শুকিয়ে কাঠ হয়ে আসে। রিদিতা এগিয়ে এসে তার কপালে হাত দেয়, কিন্তু ইহান আলতো করে মাথা সরিয়ে নেয়। তার চোখ বারবার দরজার দিকে যাচ্ছে। সে তৃষ্ণার্তের মতো কাউকে খুঁজছে। ইহান মনে মনে ইদিয়াপুর মুখটা একবার দেখার জন্য ব্যাকুল হয়ে ওঠে। এমন সময় দরজার পর্দা সরিয়ে রাইসুল সাহেব, রিত্তি বেগম আর ঈশা কেবিনের ভেতরে ঢুকে। সবার চোখে মুখে দুশ্চিন্তার রেখা থাকলেও ইহানকে সুস্থ দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে তারা। রিফতি বেগম দৌড়ে এসে ছেলের মাথায় হাত বোলান। কেমন আছিস বাবা?
শরীর কি খুব ব্যথা করছে? তুই আমাদের যা ভয় পাইয়ে দিয়েছিলি। ভালো মা, আগের চেয়ে একটু হালকা লাগছে। কিন্তু সবাই তো আছো, ইদিহাপু কই? তাকে তো দেখছি না। ও কি একবারও হাসপাতালে আসেনি? ইহানের প্রশ্নে রাইসুল সাহেব একটু ইতস্তত করে উত্তর দেয়, ও ইদি, ও তো অনেকক্ষণ ছিল কিন্তু এখন বাসায় গেছে। ওর বিয়ের জোরে সোরে প্রিপারেশন চলছে তো, হাতে একদম সময় নেই। তোর জ্ঞান ফিরেছে শুনলে ও নিশ্চয়ই কিছুক্ষণের জন্য এসে যাবে। কি, ইদিহাপু সত্যি বিয়ে? মানে কি? কখন, কার সাথে? ইহান ওঠার চেষ্টা করে। ইহানের মনের ভেতরটা এক নিমিষে মরুভূমি হয়ে যায়। কাল রাতেও সে ভেবেছিল হয়তো ইদি আপু তাকে বুঝবে, হয়তো তার এই খুনি রূপ দেখার পরেও ঘৃণা করবে না। কিন্তু সে তো এখন বিয়ের পিঁড়িতে বসার জন্য ব্যস্ত। ইহানকে পাথরের মতো স্তব্ধ হয়ে যেতে দেখে দিদিটা আবার কথা বলা শুরু করে। সে ইহানের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে একটু কাছে টেনে বসে। তুমি আমার দিকে তাকাও, কেমন আছো সেটা আমার দিকে তাকিয়ে বলো। তুমি কি একবারও আমাকে দেখতে পাচ্ছ না? আমার সাথে কথা বলছো না কেন? ইহান বিরক্তিতে মুখ কুঁচকে রিদিতার দিকে তাকিয়ায়। রিদিতার এই ন্যাকামি আর গায়ে পড়ার স্বভাব এখন আর তার কাছে সহ্য হচ্ছে না, অসহ্য লাগছে। তুমি এখানে কি করছো ইদিতা? তোমার বাসায় কাজ নেই? আরে, আমি তো তোমার পাশেই সবসময় ছিলাম। আমি পুরোটা সময় তোমার সেবা করেছি। তোমাকে ভালো করার দায়িত্ব তো আমারই। মাকে বলেছি আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। ইহান রিদিতার দিকে কোনো আমল না দিয়ে হাতটা টেনে সরিয়ে নেয়। তার বুকের ভেতর ইদি আপুর বিয়ের খবরটা তীরের মতো বিচ্ছে। রিয়াদ নামের ওই ছেলেটার সাথে ইদি আপুর বিয়ের কথা ভাবতেই তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। সে আর এক মুহূর্ত এই হাসপাতালে থাকতে চাইছে না। মা বাবা, আমি বাড়ি যাব। এখানে আমার দম বন্ধ হয়ে আসছে। আমি এখন একদম ঠিক আছি। চলো এখনই ডিসচার্জ নিয়ে বাড়ি যাই। এখন যাবে কিরে বাবা? ডাক্তার তো রিলিজ দেয়নি। তোর গায়ে এখনো অনেক ব্যান্ডেজ। আমার কিছু হবে না মা, আমি ডাক লেজেন্ডের লিডার। এটুকু ব্যথা সইতে পারি। আমি বাড়িতে যাব মানে যাবই। ইহান উঠে বসার চেষ্টা করে। রিদিতা তাকে ধরে শোয়ানোর চেষ্টা করলে ইহান ধমক দিয়ে ওঠে। দিদিতা, আমাকে ধরো না তো, দূরে গিয়ে বসো। আমাকে আমার মতো থাকতে দাও। রিদিতা মুখ কালো করে এক পাশে সরে দাঁড়ায়। সে বুঝতে পারছে ইহান তাকে ইগনোর করছে, কিন্তু সে দমার পাত্রী নয়। সে মনে মনে ভাবছে ইদি আপুর বিয়ে হয়ে গেলে ইহান তখন তার কাছে যাবে, তখন তো তার কাছেই আসতে হবে। ঈশা এক কোণে দাঁড়িয়ে নাফিসকে মেসেজ করে জানায় যে ভাইয়া সুস্থ এখন। বিকেলের শেষ রোদে ইদির বাড়ির উঠানটা এক গমট নিস্তব্ধতায় ডুবে আছে। ইদি একা চুপচাপ উঠানে পায়চারি করছে। তার দুশ্চিন্তা আর রাগ এখন চরমে। ইহানের প্রতি মনে যতটুকু ভালোবাসা বা মমতা জমেছিল, গত 2 দিনের ঘটনায় তা যেন তীব্র বিরক্তিতে রূপ নিয়েছে। ইদি কোনোভাবেই মানতে পারছে না যে তার চোখের সামনে একটা ছেলে এভাবে নিজেকে খুনি বা গ্যাংস্টারে রূপান্তর হতে পারে। তার উপর রিদিতার বিষয়টা মানতে পারছে না আরও। বিকালে ইহানকে বাড়ি আনা হয়েছে। সে গাড়ি থেকে নেমে সোজা ইদির বাড়ির ভেতর চলে আসে। ইদি পায়চারি করছিল, তখনই বাড়ির গেট দিয়ে ইহানকে আসতে দেখে তার মেজাজ আরও বিগড়ে যায়। ইহান খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, শরীর টলছে, কিন্তু চোখের দৃষ্টি সোজা ইদির দিকে। সে ইদির কাছে এসে বলে, ইদিয়াপু, তুমি আমাকে হাসপাতালে দেখতে যাওনি কেন? আর আমার যে জ্ঞান ফিরেছে তুমি কি তা জানো না? আর আমি এসব কি শুনছি? আমি তোমার নাকি বিয়ে? কিসের বিয়ে? কেন বিয়ে? আমি বুঝছি তুমি পাগলামি করছো রেগে। ইদি ইহানের দিকে এক পলক তাকিয়ে ঘৃণা ভরা চোখ সরিয়ে নেয়। সে নিজের গলার স্বর যতটা সম্ভব কঠিন করে উত্তর দেয়, হ্যাঁ, ঠিকই শুনেছ। এত অবাক হওয়ার কি আছে? তা তুমি একা কেন? তোমার ওই পুকে গার্লফ্রেন্ড কোথায়? তাকে তো হাসপাতালে কেবিলে তোমার হাত ধরে বসে থাকতে দেখলাম। কি গার্লফ্রেন্ড মানে? কে আমার গার্লফ্রেন্ড? কারে কথা বলছো তুমি? দেখো ইহান, তোমার সাথে এই সস্তা নাটক করার মতো এনার্জি বা ইচ্ছা কোনোটাই আমার নেই। আমি চাই না আমার বিয়ের আগে আমাদের 2 পরিবারের সম্পর্ক কোনো আঁচ লাগুক।
তুমি এখন এখান থেকে চলে যাও। আবার বিয়েতেও যেন তোমায় আশেপাশে না দেখি। কথাটা শেষ করে ইদি চলে যেতে চায়, কিন্তু ইহান ছটকা দিয়ে ইদির কবজি চেপে ধরে। তার স্পর্শে এক ধরনের জেদ আর অধিকার বোধ মিশে আছে। প্লিজ বলো কি হয়েছে, তুমি এমন কেন করছো? তুমি কেন বিয়ে করবে অন্য কাউকে? তোমার কোনো বিয়ে হবে না কারোর সাথে। আমি এই বিয়ে মানি না, ব্যাস। ইদি এবার ঘুরে দাঁড়ায়, তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। তোমার মানা না মানাতে কার কি আসে যায় ভাই? কোটু হেয়ার টুকি গার্লফ্রেন্ড স্কুল, সে তো তোমার জন্য পাগল, তার কাছে যাও। সত্য এখান থেকে অসহ্য লাগছে তোমায়। আমার হাত ছাড় বলছি। না, ছাড়বো না। তুমি আমাকে তুই তুকারি করছো, অপমান করছো, তাও আমি হাত ছাড়বো না। আমি তোমাকে কোথাও যেতে দেবো না। ইদি নিজের হাত ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু ইহানের গ্রিপ পৈশাচিক পর্যায়ের শক্ত। ইদি রেগে দেখিয়ান, সহ্য সীমা পার করিস না। তো এই গুন্ডামি আমার সাথে দেখাবে না। হাত ছাড়। কেন হাত না ছাড়লে কি করবা? মারবা আমাকে? মারো, যত ইচ্ছা মারো, মেরে হাড়গোড় গুঁড়ো করে দাও, তাও আমি তোমাকে বিয়ে করতে দেব না। তুই মানুষকে অবলীলায় মারতে পারিস, আমি তা পারি না। আমি তোর মতো অমানুষ নই। যা তো এখান থেকে এখন। বলেছি না যাব না। তুমি বিয়ে করবা না, ব্যাস। রিয়াদ হোক আর যেই হোক, আমি থাকতে কেউ তোমাকে টাচ করতে পারবে না। আমি তোমার বিয়ে হতে দেব না। ইদি আর নিজেকে সামলাতে পারে না। ইহানের এই অযৌক্তিক জেদ আর উগ্রতা তার ধৈর্যের বাঁধ ভেঙে দেয়। সে নিজের সর্বশক্তি দিয়ে ডান হাতটা উঁচু করে ঠাস করে এক সজোরে চর বসিয়ে দেয় ইহানের গালে। ইহান স্তব্ধ হয়ে এক হাত গালে দিয়ে ইদির দিকে তাকিয়ে থাকে। ইদি আবার হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু ইহান জিদ ধরে ইদির হাত ধরে দাঁড়িয়ে আছে। ইদির মেজাজ আরও খারাপ হয়। সে চিৎকার করে বলে, মেজাজ অনেক খারাপ করছিস তুই। তুই কি যাবি এখান থেকে? তোর পকি ভবিষ্যে আমাকে আজেবাজে কথা শোনায়, আর তুই এখানে এসে আদিক খেতে করিস কেন রে? আমি কি তোদের কোনো সস্তা সার্কাসের দর্শক? আমার নিজের বলতে কোনো আত্মসম্মান নেই, রেসপেকশন নেই বলে কি আমার কিছু থাকতে নেই? কি বলছো আপু তুমি? মেজাজটা বেক দিচ্ছিস। ইদির বুক রাগে ওঠানামা করছে। সে ইহানের একদম কাছে গিয়ে বলতে থাকে, তুই পুকি গার্লফ্রেন্ডে করলে যা। তো এসব নাটক সহ্য করার মতো মেয়ে আমি না। মজা পেয়েছিস আমাকে? একজন এসে আমাকে গতকাল হাসপাতালে সবার সামনে আমাকে খুব নোংরাভাবে বলে, আপু কিভাবে পারেন আপনি সিনিয়র হয়ে জুনিয়র একটা ছেলেকে ভালোবাসতে? আপনার কি লজ্জা শরম নেই? দয়া করে আমাদের মাঝে আসবে না। বড় হয়েছেন, বিয়ে করতে পারেন না, অন্যের বয়ফ্রেন্ডকে নিয়ে টানাটানি করেন কেন? আপনি যে একটা ফালতু মেয়ে সেটা কি জানেন? ইয়ানের থেকে দূরে থাকবেন। ফালতু মেয়েদের মতো জুনিয়র ছেলের গা ঘেঁষবেন না। আপনি যে একটা থার্ড পার্সন সেটা বোঝেন? তুই কি বুঝতে পারছিস আমার উপর দিয়ে কি গেছে? একটা পুচকে মেয়ে এসে আমাকে ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে যায় শুধুমাত্র তোর জন্য। ইহান মূর্তির মতো দাঁড়িয়ে ইদির কথাগুলো গিলছে। তার পায়ের তলা থেকে মাটি যেন সরে গেছে। ইদি এক মুহূর্ত না থেমে আবার গর্জে ওঠে, নাটক সব। আর এখন তুই এসে বলছিস আমি বিয়ে করতে পারবো না? কেন রে? তোদের কথায় কি আমি নাচবো? তোরা কি আমার নাচ দেখবি? হাত ছাড়িয়ান। আমি চাই না তোদের এই সস্তার ন্যাকামের ভিতরে থাকতে। আমি আমার জীবন নিয়ে থাকতে চাই। তোর মতো আমার কোনো দরকার নেই। যা তো, তোর ওই পুকে গফের কোলে গিয়ে শুয়ে থাক। তোকে কোলে নিয়ে ও মনে হয় ফিটার করে গরুর দুধ খাওয়াবে। চত্ব সব। এবার সরবি তুই আমার সামনে থেকে। ইদি এক ঝটকায় সজোরে ইহানের হাত থেকে নিজের হাত সরিয়ে নেয়। ইধির এক নাগারে বলা এই কথাগুলো ইহানের শরীরের সমস্ত শক্তি যেন এক নিমিষে শুষে নেয়। সে কোনো উত্তর দেওয়ার ভাষা খুঁজে পায় না, কিন্তু ইদির প্রতি যে অধিকার বোধ কাজ করছিল তা এক নিমিষে ধূলিসাৎ হয়ে যায়। ইহান এখন ভালো করেই বুঝতে পারছে কেন ইদি হাসপাতালে তার পাশে ছিল না, কেন চোখ মেলে সে ইদির বদলে হৃদিতাকে দেখেছিল, আর কে ইধির কানে এসব কথা তুলেছে তা ইহান এখন হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারছে। ইদি আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ায় না। সে হন হন করে বাড়ির ভেতরে চলে যায়। ইহান একবার অস্পষ্ট স্বরে আপু বলে ডাকতে চেয়েছিল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। ইদিকে ডাকার সাহসটুকু এখন তার অবশিষ্ট নেই।
তার চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে। নিজের উপর এক তীব্র ঘৃণা কাজ করতে শুরু করে তার। উঠানের মাঝখানে ইহান একা দাঁড়িয়ে থাকে। ইহান নিজের ঘরে ফিরে এসে দরজাটা সজোরে বন্ধ করে দেয়। তার বুকের ভেতরটা অপমানে আর রাগে ফেটে পড়ছে। ইদিয়াপুর চর আর তার চেয়ে বিষাক্ত কথাগুলো তীরের মতো বিচ্ছে তার বুকে। এর মূল হোতা হলো যে রিধি, তা বুঝতে ইহানের বাকি নেই। সে ফোনটা বের করে রিদিতাকে কল দেয়। ফোনটা বাজার সাথে সাথেই রিধি খুব আদরে গলায় রিসিভ করে বলে, আহ ইয়ান, তুমি ফোন করেছো? আমি জাস্ট তোমার কথাই ভাবছিলাম। বলো কেমন রাগ তোর কেমন থাকা, ওই জানোয়ারের বাচ্চা। শোন, তুই ইদিয়াপুকে কি বলেছিস? তোর এত বড় সাহস হয় কি করে? রিদিতা ওপাশ থেকে ভয়ের নাটক শুরু করে। তার গলার স্বরে এক চিলতে কাঁপুনি মেশানোর চেষ্টা করে সে বলে, আমি আমি আবার কখন কি বললাম? তুমি এসব কি বলছো ইহান? আমি তো কিছুই বুঝছি না। তোর এই সস্তা নাকামি আমার সামনে করবি না। তোকে আমি নকদ পর্ণে চিনি। তুই ইদিয়াপুর কাছে গিয়ে কেন উল্টাপাল্টা কথা বলছিস? কেন তাকে আমাদের জীবন থেকে সরে যেতে বলেছিস? হ্যাঁ বলেছি তো, তাতে কি হয়েছে? আমি তোমাকে ভালোবাসি ইহান। একটা সিনিয়র মেয়ে কেন তোমার সাথে আঠার মতো সবসময় লেগে থাকবে? ওর কি নিজের কোনো লজ্জা শরম নেই? রিদিতা, মুখ সামলে কথা বলবি। তুই আমাকে ভালোবাসিস, এটা তোর ব্যক্তিগত আপদ, কিন্তু আমি তোকে ভালোবাসি না। শোন ভালো মতো কান খুলে। এরপর যদি তোকে আমার আশেপাশে দেখি বা ইদিয়াপুর ধারের কাছেও দেখি, তবে কসম খোদার তোকে আমি মাঝ রাস্তা থেকে তুলে নিয়ে যাব। আমার গ্যাং দিয়ে তোকে এমন ডলার দেব যে তোকে আমি জ্যান্ত লাশ বানিয়ে দেব। তোকে ডলা দিয়ে পেটে বাচ্চা বানিয়ে দেব, বুঝছিস? তারপর সেই সব পোস্টার বানিয়ে পুরো শহরে টাঙিয়ে দেব। হারামির বাচ্চা, আর কোনোদিন আমার সামনে আসবি না। দূর হ তুই। ইহান আর কোনো কথা না শুনেই ফোনটা কেটে দেয়। রিদিতা ওপাশে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। ইহানকে সে এর আগে রাগী দেখেছে, কিন্তু এই হিংস্রতা সে আগে কখনো দেখেনি। ইহানের সেই হুমকির ধরনে রিদিতা আর দ্বিতীয়বার ফোন করার সাহস পায় না। এদিকে ইহানের মন এক গভীর বিষাদে ডুবে যায়। ঘরের ভেতর পায়চারি করতে করতে তার দম বন্ধ হয়ে আসছে। পাশের বাড়ি থেকে ভেসে আসছে ইদি আপুর বিয়ের মিউজিকের শব্দ। সেই গানের শব্দগুলো ইহানের কানে সীসার মতো লাগছে। ইদি আপুর বিয়ে হচ্ছে, এই দৃশ্য দেখার কথা ভাবলেই ইহানের বুকটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। সে সিদ্ধান্ত নেয় সে আর ঘর থেকে বের হবে না। নিজেকে অন্ধকারের ভেতরে বন্দি করে ফেলাটাই যেন তার একমাত্র মুক্তি। এমনভাবেই বিষণ্ণতায় কেটে যায় টানা 2 সপ্তাহ। এই 14 দিনে ইহান বাইরের পৃথিবীর সাথে সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। ঈদের বিয়ের বাকি আছে আর মাত্র 7 দিন। 2 সপ্তাহের ব্যবধানে ইহানের শারীরিক ক্ষতগুলো শুকিয়ে গেছে। সে এখন অনেকটা সুস্থ এবং ঠিকমতো হাঁটতে পারছে। ইহান ভেবেছিল ইদি কয়দিনে তাকে দেখতে না পেয়ে মিস করবে, তাই ইহানকে দেখলে সে কথা বলবে। এটা ভেবেই বাড়ির মেন গেট খুলে সে আজ প্রথম বাইরের আলোয় বের হয়। গেটের বাইরে পা রাখতেই সে দেখে সামনে ইদি দাঁড়িয়ে আছে। বিউটি পার্লার থেকে কেবল ফিরছে। ইহান তাকে দেখা মাত্রই এগিয়ে যাওয়ার চেষ্টা করে। সে মাথা নিচু করে খুব দ্রুত ইদির পাশ কাটিয়ে চলে যাচ্ছে। ইদি তাকে দেখেও দেখে না, সেও কোনো ডাক দেয় না। দুজনের মাঝখানে নীরবতা, এক অদৃশ্য বড় প্রাচীর তৈরি হয়ে গেছে। ইহান কয়েক পা এগিয়ে গিয়েও আর নিজেকে সামলাতে পারে না। তার পায়ের গতি থমকে যায়। এভাবে ইদি আপুকে চিরতরে হারিয়ে ফেলবে, এটা সে সহ্য করতে পারছে না। সে পেছনের দিকে ঘুরে ডাক দেয়, ইদি আপু, একটু শুনবেন? ইদি দাঁড়িয়ে যায়, খুব ধীর গতিতে পেছন ফিরে ইহানের দিকে তাকায়। তার চোখ এখন আর আগের সেই রাগ নেই, বরং আছে এক ধরনের উদাসীনতা। ইহান দ্রুত পায়ে হেঁটে তার সামনে গিয়ে দাঁড়ায়। লজ্জায় আর অপরাধবোধে সে মাথা নিচু করে রাখে। ইদি খুব শান্ত গলায় প্রশ্ন করে, কিছু বলবে নাকি? তোমার কি আমাকে কিছু বলার আছে? আপু বিশ্বাস করুন, ইদি আমার শুধুই ভালো বন্ধু। আমরা জাস্ট ক্লাসমেট। আমার আর ওর ভেতরে অন্য কোনো সম্পর্ক নেই।
আমি ওর সাথে আর কথা বলি না। ওকে অনেক গালি দিয়েছি। আপনি কেন রেগে আছেন? আমি জানি আপনি ভুল ভাবছেন। ইদি হা হা করে এক হাসি দেয়, সেই হাসিতে কোনো প্রাণ নেই। পাগল নাকি তুমি ইহান? আমি তোমার উপর কেন রেগে থাকবো? আর তোমার কে বন্ধু আর কে বন্ধু না সেটা তো পুরোপুরি তোমার ব্যক্তিগত বিষয়। এসবে তুমি কাকে রাখবে আর কাকে বাদ দেবে তা তোমার স্বাধীনতা। আমাকে এসব কেন বলছো? তোমার আলাদা একটা জীবন আছে, সেখানে আমার মাথা ঘামানোর কোনো দরকার নেই। আর তুমি তো জানোই এখন আমার বিয়ে একদম ঠিকঠাক। পাত্রের অফিসের কাজের জন্য বিয়েটা একটু পিছিয়েছিল, কিন্তু এখন খুব তাড়াতাড়ি বিয়েটা হবে। আর আমি এখন ওসব কোন্ডাবি বা শাসন করা ছেড়ে দিয়েছি। তোমাকে শাসন করার বা শাসন করার মতো সময়ও আমার হাতে নেই। ইদির এই উদাসীন কথাগুলো শুনে ইহানের বুকটা আবার কেঁপে ওঠে। নিজেকে খুব কষ্টে সামলে নিয়ে সে আবার বলে, আপু, আমি জানি আপনি ভুল বুঝছেন। আমি ওকে ভালোবাসি না। দিদি শুধু একটা আপদ। আপনি আমার উপর রাগ করে থাকবেন না, প্লিজ। ভালোবাসিস না সেজন্যই তো ঠিকই জানে, সত্যি কথাগুলো সবার আগে জানে। আর আমরা পরিবারের লোক হয়ে কেউ জানি না। তুই বাইরে মারামারি করিস, তুই একটা গ্যাং লিডার। সে সব কথাও সবার আগে জেনে বসে থাকে। আসল সত্যিটা তুই আমাদের কখনো জানাস না, কিন্তু রীতিতার কাছে সেটা পরিষ্কার থাকে। সে তোর কতটা কাছের হলে তাকে এসব কথা বলা যায় সেটা আমি বুঝি। তুই তাকে বিশ্বাস করিস, কিন্তু আমাকে করিস না। যাই হোক, এখন এসব বলে কি হবে? কেন আমাকে তোর বন্ধুদের ফিরিস্তে শোনাচ্ছিস? আমার এসব ফালতু কথা শোনার সময় নেই। তুই যা, তোর কাজ কর, আমি এখন ব্যস্ত আছি। ইহান আরও কিছু বলার জন্য মুখ খুলে, কিন্তু ইদি তাকে সুযোগ দেয় না। সে দ্রুত ঘুরে দাঁড়িয়ে লম্বা পা ফেলে হাঁটা শুরু করে। ইহান দাঁড়িয়ে দাঁড়িয়ে ইদির চলে যাওয়া দেখে। তার প্রচণ্ড রাগ হচ্ছে এখন। ইদি এভাবে কেন তাকে ভুল বুঝছে? সে কি সত্যি কিছু বলেছে? ইহান বুঝতে পারে রিদিতা নিশ্চয় আবার ইদিকে ফোন করে মিথ্যা বলেছে। আসলে কয়েকদিন আগে রিদিতা আবার ইদিকে ফোন করে বলেছিল, আপু, সেদিনের ব্যবহারের জন্য সরি। তবে তুমি কি জানো ইহান যে মাফিয়া গ্যাং চালায়? সেসব ও সবার আগে আমাকে বলতো। ও কখন কাকে মারবে সবটা আমাকে এসে আগে শোনাতো। তোমরা সেসব জানতে কি? ইদি এই কথাগুলো শুনে প্রচণ্ড হতাশ আর বিরক্ত হয়েছিল। সে ফোন কেটে দিলেও মনের ভেতর বিষয়টা রয়ে গেছে। ইহান সবটা বুঝতে পেরে পকেট থেকে ফোন বের করে সিফাতকে কল দেয়। সিফাত, ইদিতা নামের মেয়েটাকে এখনই তুলে নিয়ে আয়। ঠিকানা দিচ্ছি, শহরের বাইরে কোনো একটা নির্জন জায়গায় নিয়ে গিয়ে ওকে এমন ভয় দেখা যেন ও রুম থেকে বের না হতে পারে। ওকে একটু ডলা দিয়ে ছেড়ে দিবি, যেন ও আর কোনোদিন ইদিহাপুর সামনে মুখ দেখানোর সাহস না পায়। ফোনের ওপাশ থেকে সিফাত সম্মতি দেয়। ইহান বুঝতে পেরেছে ইদি এখন ভুল বুঝে আছে এবং তাকে ভুল ভাঙানোর সুযোগও দিচ্ছে না। সে নিজেকে খুব অসহায় বোধ করে। কিভাবে সে বোঝাবে হৃদির সাথে তার কোনো আধ্যাত্মিক সম্পর্ক নেই? সে আর দেরি না করে বাইক স্টার্ট দেয়, তার বন্ধু নাফিজের কাছে যায়। নাফিসের বাড়িতে আসে ইহান। ইহানকে দেখে নাফিস আকাশ থেকে পড়ে। ইহানকে গত 2 সপ্তাহে এক প্রকার বাড়ির কেউ চোখেই দেখেনি, ফোনটাও বন্ধ রেখেছিল। নাফিস তাকে দেখেই বলে, কিরে শালা, তোকে তো আজকাল আর খুঁজে পাওয়া যায় না। কোথায় থাকিস আজকাল? ঘর থেকে বের হওয়া একবারে বন্ধ করে দিয়েছিস নাকি? তোর শরীর কি ঠিক আছে? হারামি, সব হয়েছে তোর জন্য। তুই হিদিকে বলতে গেলি কেন যে আমি গ্যাং চালাই? সে নাটক করে আবার ইদি আপুকে বলেছে। তোর এই অতিরিক্ত কথা বলার জন্য আমার সব শেষ হয়ে গেল রে। নাফিস থতমত খেয়ে যায়। সে আসলে বুঝতে পারে না পরিস্থিতি এত দূর গড়িয়েছে। কেন, কি হয়েছে আবার? আমি তো তোকে সাহায্য করতে চেয়েছিলাম। আমি ভাবলাম রিদি তো তোর বন্ধু, তাই ওকে বললাম যদি ও কোনোভাবে তোকে সাহায্য করে। ইদি আপু এখন আমার সাথে কথা বললে না, আমাকে বিষের মতো এড়িয়ে চলে। আমি মনে হয় ইদি আপুকে আসলে ভালোবেসে ফেলেছি রে নাফিস। এখন কি হবে আমার? আমি যদি তাকে না পাই তবে আমি নির্ঘাত মরে যাব। নাফিস এবার বড় করে এক দীর্ঘশ্বাস ফেলে। সে ইহানের দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। শালা, আর মানুষ খুঁজে পেলি না?
এত সিনিয়র ডেঞ্জারাস আর গুন্ডা টাইপের মেয়ে প্রেমে পড়লি? তোর জীবন তো শেষ ভাই। এই মেয়ে তোকে প্রেম দিলেও মারবে আর না দিলেও মারবে। ফালতু নাটক না করে কি করব সেটা বল। ঈদের বিষয়টা নিয়ে ইদিয়াপু পর্যন্ত ডেকে আছে। সে ভুল বুঝে হুট করে বিয়ে করতে যাচ্ছে। আমি ইদিয়াপুকে চাই রে। সে আমার জীবনের সবটুকু দখল করে নিয়েছে। নাফিস চিবুক চুলকে কিছুক্ষণ চিন্তা করে, তারপর একটা বুদ্ধি বের করার চেষ্টা করে। একটা কাজ কর, তুই গোপনে আপুকে ফুল আর চিঠি পাঠাতে থাক এ কদিন। ওনার পছন্দের ফুল দিবি প্রতিদিন। দেখ কাজ হয় কিনা। তবে একটা কথা মনে রাখিস, তিনি যেন কোনোভাবে জানতে না পারে যে তুই এসব করছিস। একদম গোপনে কাজটা করতে হবে। ইহান হতাশ হয়ে মাথা নিচু করে নেয়। তার চোখে ভাসে রিয়াদের হাত ধরে ইদি হেঁটে যাওয়ার দৃশ্য। কিন্তু আপুর তো বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে রে। রিয়াদ নামের একটা ছেলে সেদিন হাত ধরে আমার সামনে দিয়ে হেঁটে গেল। এসব সস্তা ফুল চিঠি দিয়ে কি কাজ হবে? আমার তো খুব ভয় লাগছে। নাফিস খিলখিল করে হেসে ওঠে। ইহানের বোকামি দেখে সে মজা পায়। বয়ফ্রেন্ড? বিয়ে? গাদা একটা। যে মেয়ে তোর পিছনে 6-7 মাস ধরে পড়ে আছে, তোর মা বাবার সাথে সুসম্পর্ক করে পটিয়ে রেখেছে, সে মেয়ের একদিনে বয়ফ্রেন্ড জুটে গেল, বিয়েও ঠিক হলো। ওসব তো জানানোর জন্য নাটক করছে। আপুটা একটু সেন্টিমেন্টাল হয়ে গেছে, রাগ করে এসব করছে। তুই তোর মতো মিশন চালিয়ে যা। আমি এখনই টের পাচ্ছি তুই প্রেম না পেলেও মরবি, আর প্রেম পেলেও মরবি। এটাই তোর কপাল। খেলা সব হয়েছে তোর জন্য। এখন লেকচার থামিয়ে চল ফুলের দোকানে। আর এক মুহূর্ত দেরি করা যাবে না। আমি আজই কাজ শুরু করব। ইহান নাফিসকে নিয়ে তাড়াহুড়ো করে বাজারের বড় ফুলের দোকানে আসে। ইদি একবার কথায় কথায় বলেছিল যে তার রজনীগন্ধা ফুল খুব পছন্দ। ইহান অনেকগুলো তাজা রজনীগন্ধা ফুল কেনে। এরপর দোকানের এক কোণে বসে একটি ছোট্ট চিরকুট লিখতে শুরু করে। তার হৃদয়ের সবটুকু আকুতি সে কলমের ডগায় নিয়ে আসে। ইহান লেখে, আমি তোমাকে ভালোবাসি। এই কথাটা মুখে বললে আসলে কিছু বোঝানো হয় না, কারণ আমি যে অনুভূতি তোমার জন্য বহন করি তা শব্দের চেয়েও অনেক বেশি ভারী। তুমি আমার ভিতরে সব নীরবতার একমাত্র নাম। এই কয়দিনে আমি যতবার পৃথিবীর থেকে পালাতে চেয়েছি ততবারই তোমার কথা ভেবেছি, তোমার দিকেই ফিরে এসেছি। তোমাকে ভাবা মানে আমার বুকের ভিতর উষ্ণতা জ্বলে ওঠা, যেন কেউ ভেতরে আলতো করে আলো জ্বালিয়ে দিয়েছে। তোমাকে আমি চাই, নিছক কাছে পাওয়ার অর্থে নয়। আমি চাই আমি যেন তোমার ভিড়ের মধ্যে একমাত্র মানুষ থাকি যাকে তুমি চুপ করে তাকিয়ে দেখলে তোমার ভিতরটা হালকা হয়ে যায়। আমাকে ভুল বোঝো না, আমি তোমার ছোট ভাই নই। তোমার সব শাসন আমার খুব প্রিয়। চিঠিটা ফুলের তোড়ায় মাঝে খুব সাবধানে ভাঁজ করে গুজে দেয় ইহান। তারপর নাফিসকে নিয়ে ইদিদের অ্যাপার্টমেন্টের সামনে আসে। ইধিরা নিচতলায় থাকে। বিল্ডিংয়ের প্রবেশ পথেই তাদের ফ্ল্যাট। ইহান আর নাফিস কিছুটা দূরে বাইক থামিয়ে আড়ালে দাঁড়িয়ে অপেক্ষা করে। দারোয়ান লোকটা দরজার সামনে থেকে সরছে না দেখে ইহান বিরক্ত হয়। কিছু সময় পর দারোয়ান কোথায় যেন একটা কাজে যায়। এই সুযোগে ইহান চোরের মতো দ্রুত ভেতরে ঢুকে ইদিদের ফ্ল্যাটের কলিং বেল বাজিয়ে সে ফুলের তোড়াটা দরজার সামনে খুব সাবধানে রেখে দেয়। এরপর 1 সেকেন্ড দেরি না করে সে দ্রুত দৌড়ে বাইরে চলে আসে। ইহানের বুকটা এখন কামারের হাঁপারের মতো ধরফর করছে। এদিকে ফুলগুলো দেখবে, দেখলে কি ভাববে সে? যদি কোনোভাবে জানতে পারে এটা ইহানের কাজ, তবে কি হিতে বিপরীত হবে? সব ধরনের নৈতিবাচক চিন্তা মাথায় নিয়ে ইহান নাফিসের বাইকে উঠে বসে। সে বাইক নিয়ে বিল্ডিংয়ের সীমানা প্রাচীরের পাশে গিয়ে থামে এবং আড়াল থেকে দরজার দিকে নজর রাখে। ইহান পাঁচিলের আড়ালে এসে বাইকের উপর সাবধানে দাঁড়ায়। তার বাইকের হ্যান্ডেল শক্ত করে ধরে নাফিস নিজে ভারসাম্য রক্ষা করে দাঁড়িয়ে আছে। দুজনে দেয়ালের উপর দিয়ে উকি দিয়ে ইদিদের বাড়ির দরজার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে। ইহানের বুকের ভেতরটা এখন কামারের হামারের মতো প্রচণ্ড ধরপড় করছে। প্রতিটি সেকেন্ড যেন তার কাছে এক একটি যুগের মতো মনে হচ্ছে। ঠিক তখনই ইদিদের ঘরের দরজাটা ধীরে ধীরে খুলে।
ইদি বাইরে বেরিয়ে এসে চারপাশটা একবার খুঁটিয়ে দেখে। সে যেন কাউকে খোঁজার চেষ্টা করে, কিন্তু আশেপাশে কাউকে দেখতে পায় না। যখন সে দরজাটা আবার বন্ধ করতে যাবে, ঠিক তখনই তার নজর পড়ে ঠিক দরজার নিচে পড়ে থাকা রজনীগন্ধার তোড়াটার উপর। ইদি থমকে দাঁড়ায়। সে খুব আলতো করে তোড়াটা হাতে তুলে নেয়। ফুলের স্নিগ্ধ সুবাসে তার মুখটা এক মুহূর্তের জন্য কোমল হয়ে ওঠে। সে ফুলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর পাপড়ির ভাঁজে গোজা সাদা কাগজটা দেখতে পায়। এদি খুব দ্রুত কাগজটার ভাঁজ খুলে এবং খুব মনোযোগ দিয়ে চিরকুটের লেখাগুলো পড়তে থাকে। আমি তোমাকে ভালোবাসি, এই কথাটা মুখে বললে আসলে কিছু বোঝানো হয় না, কারণ আমি যে অনুভূতি তোমার জন্য বহন করি তা শব্দের চেয়ে অনেক বেশি ভারী। তুমি আমার ভিতরে সব নীরবতার একমাত্র নাম। এই কয়দিনে আমি যতবার পৃথিবীর থেকে পালাতে চেয়েছি ততবারই তোমার কথা ভেবেছি, তোমার দিকেই ফিরে এসেছি। তোমাকে ভাবা মানে আমার বুকের ভিতর উষ্ণতা জ্বলে ওঠা, যেন কেউ ভিতরে আলতো করে আলো জ্বালিয়ে দিয়েছে। তোমাকে আমি চাই, নিছক কাছে পাওয়ার অর্থে নয়। আমি চাই আমি যেন তোমার ভিড়ের মধ্যে একমাত্র মানুষ থাকি, যাকে তুমি চুপ করে তাকিয়ে দেখলে তোমার ভিতরটা হালকা হয়ে যায়। আমাকে ভুল বোঝো না, আমি তোমার ছোট ভাই নই। তোমার সব শাসন আমার খুব প্রিয়। লেখাগুলো পড়তে শুরু করলাম। চিঠি পড়া শেষ হতেই ইদির ঠোঁটের কোণে একটি মায়াবী মুচকি হাসি ফুটে ওঠে। দেয়ালের আড়াল থেকে ইহান সেই হাসিটা স্পষ্ট দেখতে পায়। এরপর ইদি ফুল আর চিঠিটা বুকের সাথে জড়িয়ে ধরে বাড়ির ভেতরে চলে যায়। ইহান উত্তেজনায় কাঁপতে কাঁপতে চিৎকার করে বলতে যায়, ঠিক তখনই তার পা ফসকে যায়। সে বাইকের উপর থেকে স্লিপ করে সরাসরি নিচে থাকা নাফিজের গায়ের উপর আছড়ে পড়ে। শালা কি হলো রে? উঠ বলছি, তোর কি কোথাও লাগলো নাকি? এভাবে পাগলের মতো লাফাচ্ছিস কেন? আপু চিঠি পড়েছে নাফিস, আপু চিঠি পড়েছে। আহ, কি যে শান্তি লাগছে আমার। আজ আমার ভেতরটা একবারে হালকা হয়ে গেছে। চল, আর দেরি করা যাবে না। যদি কেউ আমাদের দেখে ফেলে তবে আর রক্ষে থাকবে না। চল। তবে আমি তো তোকে আগেই বলেছিলাম যে এটা তোর প্রেমে পড়ার প্রাথমিক উপসর্গ। সামনে আরো কত কি হয় দেখিস। এরপর নাফিস তার নিজের বাড়িতে চলে যায়। ইহানও একরাশ আনন্দ আর আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে নিজের বাড়িতে ফিরে আসে। সারা রাত ইহানের চোখে এক ফোঁটা ঘুম আসে না। ইদির সেই মুচকি হাসির দৃশ্যটা তার মনের পর্দায় বারবার ভেসে ওঠে। সে নিজের রুমে একা একা খুশিতে নেচেও ফেলে। ইদির কথা ভাবতে ভাবতে কখন যে ভোরের দিকে তার চোখটা লেগে আসে সে টেরই পায় না। পরদিন সকালে ঈশার সজোরে ডাকাডাকি আর দরজা ধাক্কানোর শব্দে ইহানের ঘুম ভাঙে। ভাইয়া ওর বলছি। কি রে, তুই কি এখনো ঘুমোস? দরজা খোল তাড়াতাড়ি, মা তোকে অনেকক্ষণ ধরে ডাকছে। 10টা বেজে গেছে, এত ঘুমোলে চলে নাকি? ইহান ধরফর করে বিছানা থেকে লাফ দিয়ে উঠে। সে দ্রুত গিয়ে দরজাটা খুলে দেয়। ঈশা দরজার সামনে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে। কি হয়েছে তোর? ডাকাডাকি করিস কেন? একটু শান্তিতে ঘুমাতেও দিবি না নাকি? আমি মাত্র 2 সপ্তাহ অসুস্থ থাকার পর আজ একটু ভালো ঘুম দিচ্ছিলাম। একটু তো রেস্ট নিতে দিবি। কত রেস্ট নিবি তুই? এখন 10টা বাজে। নে, আগেই লিস্ট ধর আর বাজারে যা। অনেক কিছু কিনতে হবে। বাজার করে আসার পর তাড়াতাড়ি রেডি হয়ে তোকে ইধি আপুদের বাসায় যেতে হবে। বাবা জামিল আঙ্কেল তো সকালেই চলে গেছে। কেন? ওদের বাসায় কেন যাব? আর বাজার দিয়ে কি হবে? কি হয়েছে সেখানে? ইদিয়াপুর মা বাবা ঠিক আছে তো? ঈশা বিরক্ত হয়ে মুখ পাকায়। সে হাতের কাগজের লিস্টটা ইহানের দিকে বাড়িয়ে দেয়। হ্যাঁ, সবাই ঠিক আছে। ইধি আপুর আজকে বিয়ে, 3 তারিখ আগিয়ে নিয়ে আসছে। বিয়েটা আজ পড়ানো হবে। অনুষ্ঠান 7 দিন পর হবে, তাই আমাদের সবাইকে সেখানে পুরো দিন থাকতে হবে। অনেক মেহমান আসবে সেখানে। বাবা তোকে যাওয়ার আগে বলে গেছে এই জরুরি বাজারগুলো এখনই করে আনতে, তাই দেরি না করে এখনই যা। ইহানের মনে হয় তার মাথায় আকাশ ভেঙে পড়েছে। তার সারা শরীর মুহূর্তেই অবশ হয়ে যায়। কি ইদিয়াপুর বিয়ে আস মানে? কি বলিস এসব ফালতু কথা? এটা কিভাবে সম্ভব? ধুর, এই নে লিস্ট নে। আমি গেলাম এখন, দেরি করিস না একদম। মা এখন রান্নাঘরে কাজের চাপে পাগল হয়ে যাচ্ছে। ঈশা দ্রুত সেখান থেকে চলে যায়। ইহানের মস্তিষ্ক কাজ করা পুরোপুরি বন্ধ করে দিয়েছে।
তার মনে হয় সে কোনো এক দুঃস্বপ্নের মধ্যে ডুবে যাচ্ছে। ইধি আপুর আজ হঠাৎ বিয়ে, অথচ সে কিছুই জানতে পারলো না। সে এভাবে হুট করে অন্য কাউকে বিয়ে করতে পারে না। ইহানের মাথা চক্কর দিতে শুরু করে। বুকের ভেতরটা মনে হচ্ছে কেউ যেন ধারালো ছুরি দিয়ে ফালা ফালা করে দিচ্ছে। তার দম আটকে আসছে। সে পাগলের মতো দৌড়ে রান্নাঘরে মায়ের কাছে যায়। মা তখন ব্যস্ত হাতে রান্নার তদারকি করছে। মা, ঈশা এসব কি বলছে? ইদিয়াপুর বিয়ে নাকি আজ? তার না সপ্তাহখানেক পর বিয়ে? এটা কিভাবে সম্ভব হলো? আমি কেন কিছুই জানি না? তোমরা আমাকে কিছুই বলনি কেন? আমি এটা কিছুতেই মানতে পারছি না। তোকে আবার আলাদা করে জানাতে হবে নাকি? তুই তো অসুস্থ হয়ে 2 সপ্তাহ নিজের ঘর থেকে বেরই হলি না, কারোর সাথে কথাই বললি না। এর মধ্যে ইধির জন্য একটা খুব ভালো ঘর থেকে বিয়ের সম্বন্ধ আসলো। তোকে তো একদিন ইধির বিয়ের কথা হালকা করে বলেওছিলাম, আর আজই ছেলের বাড়ির লোকেরা বলল আজকে বিয়েটা জাস্ট পড়িয়ে নিবে। মা, আমি কিন্তু তাকে তুলে নিয়ে না মানে কিছু না। কি বলিস এইসব? যা তো কাজ কর। সবাই খুব ব্যস্ত। আমি একটু পরেই ওদের বাড়িতে যাব। তুই কিছু খেলে এখনই খেয়ে নে, না হলে পরে আর সময় পাবো না খাবার দিতে। বাজারটা তাড়াতাড়ি করে নিয়ে আয়। ইহান আর কিছু বলার শক্তি পায় না। তার সারা শরীর থরথর করে কাঁপছে। এক মুহূর্তেই তার সাজানো পৃথিবীটা তাসের ঘরের মতো ভেঙে পড়ে। যে মানুষটাকে নিয়ে সে মাত্র কয়েক ঘন্টা আগে স্বপ্নের জাল বুনেছে, সে এখন অন্যের হতে চলেছে। ইহান রান্নাঘর থেকে টলতে টলতে বাইরে বেরিয়ে আসে। তার মাথায় এখন কেবল ইধির সেই হাসিটা বারবার ফিরে আসছে, যখন সে চিঠিটা পড়েছিল। তবে কি সেই হাসিটা উপহাস ছিল, নাকি ইধি তাকে ছোট ভাই ভেবেই সবটা এড়িয়ে যাচ্ছে? ইহানের ভেতরটা সবকিছু চুরমার হয়ে যায়। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। ইহানের আর এক মুহূর্ত অপেক্ষা করার মতো ধৈর্য নেই। বুকের ভেতর যে আগ্নেয়গিরি জন্ম নিয়েছে তা এখন লাভা হয়ে বেরিয়ে আসতে চাইছে। সে চাইলে জোর করে এদিকে তুলে নিয়ে যেতে পারে, কিন্তু সেটা করতে চায় না। তাই সে দ্রুত দৌড়ে ইধিদের ফ্ল্যাটের সামনে আসে। বাড়ির মেন গেট দিয়ে সোজা ভেতরে প্রবেশ করে সে। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। বাড়িতে তখন বাইরের লোকের তেমন ভিড় নেই। পরিবারের বাকি সদস্যরা বিয়ের কেনাকাটা বা আয়োজনের জন্য বাইরে গেছে। ইহান সোজা ইধির রুমে সামনে এসে দাঁড়ায়। রুমের কাঠের দরজাটা আধা খোলা অবস্থায় আছে। ইহান নিজের কাঁপতে থাকা হাত দিয়ে দরজায় আলতো করে টোকা দেয়। সাথে সাথে ভেতর থেকে ইদির পরিচিত মিষ্টি কণ্ঠস্বর ভেসে আসে। কে? দরজা খোলা আছে, ভিতরে আসতে পারেন। ইহান আর এক সেকেন্ডও দেরি করে না। সে সজোরে ধাক্কা দিয়ে দরজা ঠেলে ভেতরে ঢোকে। ইদি তখন আয়নার সামনে দাঁড়িয়ে গম্ভীর মনোযোগ দিয়ে দেখছে আজ কোন শাড়ি পরলে তাকে বেশ মানাবে। ইহানকে এমন বিধ্বস্ত অবস্থায় ঘরে ঢুকতে দেখে সে দ্রুত ঘুরে তাকায়। ইধির চোখে তখন একরাশ অবিশ্বাস্য আর বিস্ময় খেলা করছে। ইহান ঘরের ভেতরে তাকিয়ে দেখে পাশের টেবিলে কালকের সেই রজনীগন্ধার তোড়াটা খুব যত্ন করে রাখা আছে। সেই দৃশ্য দেখা মাত্রই ইহানের মনের সব বাঁধ ভেঙে যায়। সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। নিজের আবেগ আর নিয়ন্ত্রণ করার কোনো শক্তি তার অবশিষ্ট নেই। ইহান বিদ্যুৎ বেগে ছুটে গিয়ে ইদিকে চাপটে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে ফেলে। সে এতটাই শক্ত করে ইদিকে জড়িয়ে ধরেছে যে সে নিজের নিঃশ্বাসও নিতে যেন কষ্ট হচ্ছে। ইহানের এতদিনের জমা রাখা সমস্ত কষ্ট, অভিমান আর গম্ভীর ভালোবাসা এই একটি আলিঙ্গনের মাধ্যমে বেরিয়ে আসতে চায়। সে এদিকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো শব্দ করে কান্নায় ভেঙে পড়ে। কাঁদতে কাঁদতে তার কণ্ঠস্বর ভারী হয়ে আসে। সে কাঁদতে কাঁদতে বলতে শুরু করে, আপু, আমি আপনাকে অনেক ভালোবাসি। বিশ্বাস করুন, আমি আপনাকে পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি ভালোবাসি। আমি জানি আমি আপনার থেকে বয়সে ছোট, তবু এই মনটা তো মানে না। আমি আপনাকে ভালোবাসি, আপনিও আমাকে ভালোবাসতেন। আমি সেটা ভালো করেই জানতাম, কিন্তু এভাবে আপনি হুট করে অন্য কাউকে বিয়ে করবেন তা আমি স্বপ্নেও ভাবিনি।
ইহান ইদির কাঁধে মুখ লুকিয়ে ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে থাকে। সে যেন এক অবাধ্য প্রেমিক যে আজ সব শাসনের তার ছিঁড়ে ফেলেছে। আমি কসম করে বলছি আপু, ইদি আমার শুধুই বন্ধু ছিল। আমি সেদিনের ওই ঝগড়ার পর থেকে আর কোনো মেয়ের সাথে কথা বলি না। আমার জীবনে এখন শুধু আপনিই আছেন। আমি আপনাকে ছাড়া এক মুহূর্তেও বেঁচে থাকতে পারবো না আপু। একটু বোঝার চেষ্টা করুন। আমি পারবো না আপনাকে অন্য কারো হাতে দেখতে। আমার কি হবে তখন? এই কয়দিন আমি নিজের মনের সাথে অনেক যুদ্ধ করেছি। আমি নিজেকে বোঝানোর আপ্রাণ চেষ্টা করেছি যে আপনি আমার নন, কিন্তু আমি আর পারছি না যুদ্ধ করতে। আমি হেরে গেছি আপু। ইহান হঠাৎ ইদির বুক থেকে মাথা তুলে ওর চোখের দিকে তাকায়। তার চোখের পানিতে ইদির ড্রেস ভিজে একাকার হয়ে গেছে। এবার জড়িয়ে ধরে বলে, বলুন আপু, কোন ছেলের সাথে আপনার বিয়ে হচ্ছে? ওই রিয়াদের সাথে? আপনি দয়া করে আমাকে তার ঠিকানা দিন। আমি কোনো মাস্তানি করব না, কোনো লোক পাঠাবো না। আমি শুধু তার পায়ে জড়িয়ে ধরে বলবো যে আপনাকে যেন সে বিয়ে না করে। আমি শুধু আপনাকেই চাই। আপনার ওই কড়া শাসন, আপনার বকা, আপনার সেই চর, সব কিছুই আমার খুব প্রয়োজন। আপনার হাতের ওই যত্ন আর কেয়ারগুলো ছাড়া আমি কিভাবে ভালো থাকবো? আমি পাগল হয়ে যাব আপু, সত্যি বাঁচবো না। আমার খুব কষ্ট হচ্ছে। আপনি কিভাবে পারলেন আমাকে এভাবে ফেলে রেখে বিয়ে করতে? একবারও এই ইহানের কথা আপনার মনে পড়লো না? এক নাগারে কথাগুলো বলতে বলতে ইহানের গলা ধরে আসে। সে তখনও এদিকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, যেন ছাড়লেই সে হারিয়ে যাবে। ইধি এতক্ষণ পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়েছিল। ইহানের এই পাগলামি আর কথা শুনে ইদি তো অবাক। সে ইহানের নাম ধরে ডাকে। ইহানের কণ্ঠস্বর ক্ষীণ হয়ে আসে। ঘর জুড়ে কেবল ইহানের ডুকরে কান্নার শব্দ প্রতিধ্বনিত হয়। কিছুক্ষণ পর ইদি খুব আলতো করে ইহানের নাম ধরে ডাকে, ইহান, আমার দিকে তাকাও। ইহান মুখ তোলে না। সে আরো শক্ত করে এদিকে জড়িয়ে ধরে রাখতে চায়। তখন ইদি নিজেই জোর করে ইহানকে নিজের থেকে সরিয়ে দিল। ইহান টলতে টলতে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। ঠিক সেই মুহূর্তে ইদি সজোরে ইহানের গালে একটি চড় মারে। চড়টা এতটাই জোরালো ছিল যে ইহান ভারসাম্য সামলাতে না পেরে পাশের দেয়ালের উপর প্রায় আছড়ে পড়ে। ইহানের কান ঝাঝা করে ওঠে। সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তার মাথা প্রচণ্ড রাগ উঠে যায়, কিন্তু সে মুখে কোনো কথা বলে না। লাল হয়ে যাওয়া চোখে সে শুধু ইদির দিকে তাকিয়ে থাকে। ইদি তখন রাগ নিয়ে বলে, তোর এত বড় সাহস, তুই আমাকে এভাবে জড়িয়ে ধরার সাহস কোথায় পাস? তুই কি মনে করিস আমি তোকে ভালোবাসি? তোকে আমি ভালো। ইহান আর কোনো কথা শুনতে রাজি নয়। ঈদের গালি বা অপমান শোনার মতো মানসিক অবস্থা তার এখন নেই। সমস্ত রাগ, অধিকারবোধ আর আজন্ম লালিত অভিমানকে এক করে ইহান মুহূর্তের মধ্যে আবার ঈদের খুব কাছে চলে যায়। ইদি কিছু বুঝে ওঠার আগেই ইহান তার দুহাতে ইদির মুখ চেপে ধরে নিজের ঠোঁট ইদির ঠোঁটে মিশিয়ে দেয়। প্রায় 1 মিনিট এই অবাধ্য চুম্বনের পর ইহান নিজেকে সরিয়ে নিল। ইদির শ্বাস প্রশ্বাস তখন দ্রুত চলছে। তার চোখ মুখ এক অদ্ভুত বিস্ময়, রাগ আর ফ্যাকাশে ভাবে ঢাকা পড়ে। ইহান সেই চাহনির দিকে আর তাকায় না। ইহান এক প্রকার ঝড়ের গতিতে ঘর থেকে বেরিয়ে দৌড়ে নিচে চলে আসে। পেছন থেকে ইদি বারবার ইহানের নাম ধরে চিৎকার করে ডাকে, কিন্তু ইহান থামে না। তার কানে শুধু তখন ইদির বিয়ের মিউজিক বাজছে। ইহান আর নিজের বাড়িতে ফেরে না। সে উন্মাদ হয়ে বাইকের কাছে আসে। একবার ইদিদের বাড়ির দিকে তাকিয়ে থাকে, নিজের বাইকটা স্টার্ট দেয়। তারপর সে নাফিসকে কল করে বলে, নাফিস, তুই কোথায়? এখনই আয়, খুব জরুরি দরকার। তোর বাসার দিকে আসছি। নাফিস দ্রুত বাড়ি থেকে বেরিয়ে আসে। ইহান তার সাথে দেখা করে বলে, চল এখান থেকে অনেক দূরে কোথাও চলে যাই। ইহান আর নাফিস বাইক নিয়ে শহরের কোলাহল ছেড়ে নির্জন একটি পার্কের দিকে চলে আসে। পার্কের ভেতরে একটা বড় পুকুর আছে। সেই পুকুর পাড়ে এসে ওরা দুজনে বসে। ইহানের খুব কান্না পাচ্ছে। সে আর নিজেকে সামলাতে পারছে না। ফোনটা বন্ধ করে সে স্থির হয়ে বসে থাকে। নাফিস ইহানের অবস্থা দেখে খুব চিন্তিত হয়ে পড়ে। কি হয়েছে রে? কাঁদছিস কেন এভাবে? তো চোখ মুখ এমন টকটকে লাল হয়ে আছে কেন? কি হয়েছে? সব খুলে বল। ইদি আপু কি কিছু বলেছে?
ইদিহাপুর আজ হুট করে বিয়ে নাফিস, তাই আমার কিছু ভালো লাগছে না। সব ছেড়ে ছুড়ে পালিয়ে এসেছি এখানে। আমি সবার সামনে মাস্তানি করলেও ইদির কাছে পারবো না। আমি তাকে জোর করে চাই না। কি বিয়ে মানে? কি বলিস এসব? কখন কিভাবে কি হলো? তুই তো আগে কিছু বলিসনি। ইহান হাঁপাতে হাঁপাতে সবটা বলে। ঈশার কাছ থেকে খবর পাওয়া, ইদির রুমে গিয়ে জড়িয়ে ধরা এবং তারপর যা যা হয়েছে সবটা শুনে নাফিস জোরে একটা দীর্ঘশ্বাস নেয়। তারপর অদ্ভুতভাবে সে ইহানের পাশে বসে হাসতে শুরু করে। ইহানের এত কষ্টের মাঝে নাফিসের হাসি দেখে ইহান আরও বিরক্ত হয়। ইহান, ভালোবাসা, প্রেম, মায়া, টান এসবে আসলেই মাস্তানি খাটে না। তুই তো শেষ মামা। তোর এই জীবনে আর মাফিয়া কিং হয়ে থাকা হবে না রে। শালা চুপ করবি? সারাদিন ওরা দুজন ওই পুকুর পাড়েই কাটায়। নির্জন পার্কে চুপচাপ বসে থাকে, এদিক ওদিক ঘোরাঘুরি করে সময় পার করে। এখন সন্ধ্যা নেমে এসেছে, পার্কের ভেতরের আলোগুলো জ্বলে উঠেছে। পার্কও বন্ধ হয়ে যাবে এখন। ওরা পার্ক থেকে বের হয়ে বাইরের মেন রাস্তায় আসে। ইহান মনে স্থির করে ফেলেছে সে আর বাড়ি ফিরবে না। এই বুক ফাড়া কষ্ট নিয়ে বাড়িতে ফিরলে সে ইদির বিয়ে কিছুতেই মেনে নিতে পারবে না। হয়তো হিতে বিপরীত কিছু করে বসবে, যাতে তার মা বাবা সবার সামনে অপমানিত হবে। কি করবি এখন ইহান? চল গ্যাংয়ের কাছে যাই। ভাবছি আমি এখন থেকে ওদের সাথেই থাকবো। তুইও যাবি আমার সাথে। আপাতত একা একা যাওয়ার মতো মানসিক অবস্থা আমার নেই। কেন রে? আমার কি শখ জেগেছে যে এখন তোর সাথে আমি গ্যাংয়ে ঢুকবো? বস তুই, আমি তোর শিষ্য, তবু এখন পারবো না। চুপ থাকতো। বাড়িতে গেলে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো না। ঈদের বিয়ে আমি সহ্য করতে পারবো না। কখন কি হুলস্থুল বাঁধিয়ে দেব তার ঠিক নেই। তুই আমার সাথে চল। নাফিস কিছু বলতে যাবে, ঠিক তখনই নাফিসের ফোনটা বেজে ওঠে। ফোনের দিকে সে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে। ইহানকে বলে, দোস্ত, একটা জরুরি কল। তুই আগা, আমি আসছি কথা বলে। ইহান চুপচাপ রাস্তার পাশে গিয়ে একটি নিচু পাঁচিলের উপর বসে শূন্য চোখে চেয়ে থাকে আকাশের দিকে। নাফিস ফোনে কথা বলে। জি আমি আসছি, এখনই আসছি। আচ্ছা। নাফিস ফোন কেটে ইহানের কাছে ফিরে আসে। তার চোখে মুখে একটু অস্থিরতা কাজ করছে। নাফিস ফোনটা পকেটে রেখে বলে, বাড়ি থেকে ফোন এসেছে রে, আমাকে এখনই যেতে হবে। তুই বরং আমার বাড়িতে আজ রাতটা থাক, কাল সকালে গ্যাংদের সাথে দেখা করব। এখন আমার সাথে চল। আচ্ছা চল, এখন আর কিছু করার নেই। ইহান নিরুপায় হয়ে নাফিসের সাথে যায়। তার মনের ভেতর ইদির সেই রাগী মুখ আর শেষ চুম্বনের স্মৃতিটা বারবার হানা দেয়। ইহান আর নাফিস দুজনে বাইকে ওঠে। রাত তখন প্রায় 10টা বাজে। শহরের মূল রাস্তাগুলোতে সোডিয়ামের আলোয় ঝকঝকে পরিবেশ, কিন্তু ইহানের মনের ভেতরটা তখন নিকষ কালো অন্ধকার। সে নাফিসের পেছনে বসে আছে আর অবিরত নিজের বুক ফাটা যন্ত্রণার কথা ভাবছে। হঠাৎ ইহান খেয়াল করে নাফিস নিজের বাড়ির রাস্তা বাদ দিয়ে উল্টো পথে বাইক চালাচ্ছে। এটা তো ইদি আপুদের বাড়ির রাস্তা। ইহান চমকে ওঠে। সে নাফিসের পিঠে সজোরে এক ধাক্কা দিয়ে চিৎকার করে ওঠে, কোথায় যাচ্ছিস তুই? তোর বাড়ি তো এদিকে নয়। এই হারামি বাইক ঘোরা বলছি। একদম চুপচাপ বসে থাকি হান। বেশি কথা বললে চলন্ত বাইক থেকে তোকে মাঝ রাস্তায় ফেলে দেব। একদম নড়াচড়া করবি না। নাফিসের রাগ দেখে ইহান চুপ করে থাকে। নাফিস এমনিতেই ঝড়ের গতিতে বাইক চালায়। এখন যদি পড়ে যায় তবে ইহান নিশ্চিত আর জীবনে পানি পাওয়ার সুযোগ পাবে না। সে বাধ্য হয়ে চুপচাপ বসে থাকে। কিছুক্ষণের মধ্যেই নাফিস ইদিদের বাড়ির সামনে এসে কড়া ব্রেক কষে বাইক থামায়। ইহান তাকিয়ে দেখে পুরো বাড়িটা ঝলমল রঙিন আলো দিয়ে সাজানো হয়েছে। গেট থেকে শুরু করে পুরো বারান্দা যেন নক্ষত্রের মতো আলোয় ভরে আছে। চারিদিকে মানুষের গুঞ্জন। পুরো দোস্তর এক বিয়ে বাড়ি। এসব দেখে ইহানের কলিজা যেন মোচড় দিয়ে ওঠে। ইদি আপু সত্যি তবে রিয়াদের হয়ে যাচ্ছে। ইহান বাইক থেকে নেমে এক মুহূর্ত দেরি না করে দ্রুত চলে যাওয়ার জন্য পা বাড়ায়। সে চায় না এখানে দাঁড়িয়ে নিজের ভালোবাসার মরণ দেখতে। ঠিক তখনই কেউ একজন পেছন থেকে এসে ইহানের কানটা সজোরে টেনে ধরে। ইহান কিছু বলার সুযোগ পাওয়ার আগেই সেই অদৃশ্য হাতের টানে সে ঘুরে যায়।
ইহান তাকিয়ে দেখে সামনে স্বয়ং ইদি দাঁড়িয়ে আছে। ইদিকে দেখে ইহানের চোখ কপালে উঠে যাওয়ার উপক্রম হয়। ইদি আজ পূর্ণ বউ সেজেছে, পরনে লাল টুকটুকে বেনারসি শাড়ি আর সারা শরীর ভারী গহনায় মোড়ানো। মেকআপে তাকে কোনো স্বর্গের অপ্সরার মতো অপূর্ব লাগছে। ইহানের ভয়ের চোটে গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। ইহান কিছু বলার আগেই ইদি তার দুই গালে দুটো ঠাস ঠাস করে চড় মারে। ইহানের মাথার ভেতর যেন তারাবাজি ফুটতে থাকে। আশেপাশে ইদিদের বাড়ির আর ইহানদের বাড়ির সবাই জড়ো হয়ে গেছে। ইহানের মা বাবা, ঈশা, ইদির মা বাবা সবাই কৌতূহলী চোখে তাকিয়ে আছে। ইদি তখন চোখ পাকিয়ে চিৎকার করে বলে, জানোয়ারের বাচ্চা, তোর ফোন বন্ধ কেন? কত হাজার বার তোকে কল করেছি, তুই কি জানিস হারামি? খুব পাকনামি শিখেছিস তাই না? বাড়ি থেকে এভাবে চিওরের মতো পালিয়ে গেছিস, গিয়ে সারাদিন কোথায় মরেছিলি তুই? তোকে যে আমি কি করব? বাড়ির সবার সামনে ইহানের কান গরম হয়ে যাচ্ছে। একে তো তার মন ভালো নেই, আর তার উপর সবার সামনে এমন লাঞ্ছনা। ইহান আর সহ্য করতে না পেরে উল্টো প্রশ্ন ছুড়ে দেয়, কি করব তবে আমি? আমার একটুও ভালো লাগছিল না। আপনার বিয়ে হচ্ছে আর সেই দৃশ্য আমি চোখে দেখব, এসব আমি কোনোদিন মানতে পারবো না। তাই চলে গিয়েছিলাম দূরে কোথাও। ইদি এবার কোমরে হাত দিয়ে ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, এই, আমার বিয়ে কিভাবে হবে শুনি? বর যদি আশয় না থাকে তবে আমার বিয়ে কি গাছের সাথে হবে? তুই কি আমাকে পুরো দুনিয়ার সামনে অপমান করতে চাস? মানে বড় কথায় ওই রিয়াদ, সে কি শেষমেশে আপনার গুন্ডামি দেখে পালিয়েছে? বেচারা আপনার ভয়ে বিয়ে আসর থেকে উদা হয়েছে বুঝি? হ্যাঁ, শালাটা পালিয়েছে, বান্দর একটা। তবে আমাকে তো চেনে না, আমি কে? চিন্তা করিস না, ওকে তোড়ে আনার ব্যবস্থা হচ্ছে। ও, তাহলে তো ভালোই। বেচারার কপাল পড়বে। তো আপনার বিয়ে করেন, আমি এখানে দাঁড়িয়ে কি করব? না কেন ধরে রেখেছেন? আমি যাই। ইদি আবার ইহানের কলার চেপে ধরে নিজের কাছে টেনে নেয়। তারপর বলে, শয়তান কোথাকার, বিয়ে তো তোকেই করবো আজ। সকালে এসব আবোল তাবোল ড্রামা করে পালিয়েছিস কেন? গত রাতে রজনীগন্ধা ফুল আর চিরকুটটা দিয়ে ভেবেছিস আমি কিছু বুঝতে পারিনি? পাঁচিলের পাশে উকি মেরে আমাকে দেখছিলি কেন? আর আমার পুরো কথা না শুনে সকালে ওভাবে দৌড়ে চলে গেছিস কেন গাধা? শুনবি না আমার কার সাথে বিয়ে হচ্ছে? তোর সাথেই তো আমার আজ বিয়ের কথা সব পাকাপোক্ত। ইহানের মাথায় তখন যেন আকাশ ভেঙে পড়ে। ইদি আপু কি বলছে এসব? ইহান বড় বড় চোখ করে সবার দিকে তাকায়। ইদি আবার বলে, রিদিতা ঝামেলা বাকিয়েছে আমাদের ভিতরে, জানি। রাগ, কষ্ট, অভিমান সব ছিল। আমার মনে হয়েছিল তুইও তো সত্যিই ওকে ভালোবাসিস। তাই রাগে আমি বাড়িতে সবার সাথে কথা বলে বিয়ের বিষয়টা তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যাই। আর তুই যে আমাকে সত্যি পাগলের মতো ভালোবাসিস কি না সেটা দেখার জন্যই রিয়াদকে দিয়ে সবার সাথে নাটকের প্ল্যান করি। রিয়াদ আসলে আমার কাজে নয়, সব কিছুই ছিল তোর জন্য একটা ভালোবাসার পরীক্ষা। ইহান তখন হা করে তাকিয়ে থাকে। তার মুখ দিয়ে শুধু একটি শব্দ বের হয়, ইয়া। সবাই ইহানের বোকা চাহনি দেখে হো হো করে হাসতে শুরু করে। ইহানের মা বাবা, ঈশা, এমনকি নাফিস হারামিটাও পেটে খিল ধরে হাসছে। আর ইহান বোকার মতো সবার দিকে একবার তাকাচ্ছে আর নিজের বোকামি নিয়ে ভাবছে, ইহান কি আদৌ বোকা? ইহান কি আদৌ কোনো মাফিয়া নাকি একটা বলদ? ইহানই কিনা আজকের আসরের মেন মিস্টার ফুল বলদ হয়ে গেল, যে নিজের বিয়ে থেকে নিজেই ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। ইহানের মনের ভেতর এক অদ্ভুত ভালো লাগা কাজ করে। তার চোখ খুশিতে ভিজে আসে। অবশেষে সে তার সেই ভয়ঙ্কর প্রিয় সিনিয়র ইদি আপুকে পেতে চলেছে। ইদি তখন ইহানের হাত ধরে টেনে বাড়ির ভেতরে নিয়ে যায়। এখন গিয়ে বর্ষেতে আসো, আর এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। মেহমানরা সবাই অপেক্ষা করছে। এই নাও তোমার শেরওয়ানি। ইহান আনন্দে আত্মহারা হয়ে ইদির হাত থেকে শেরওয়ানিটা ছিনিয়ে নেয়। সে প্রায় দৌড়ে দিয়ে ভেতরে প্রবেশ করে বর সাজতে। আজ থেকে ইদি আপু কেবল তারই সিনিয়র বউ।